জ্বলন্ত কয়লার উপর দিয়ে যদি খালি পায়ে হেঁটে যেতে পারো, তবেই তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথে নিজের স্বামী হামিমের মুখে এমন কথা শুনে চমকে ওঠে আদিয়া। উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে হামিমের দিকে। হামিম, এসব তুই কি বলছিস? আপু, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই এতে নাক না গলালেই ভালো হয়। হামিমের বোন নীলা কিছু বলতে গেলেই হামিম হাত উঠিয়ে বাধা দেয় আর আদিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে কি এখন কথাটা আবারও রিপিট করতে হবে, নাকি কাজটা করবে? আদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপাতত আদিয়ার কিছুই বলার নেই। এখন হামিম তাকে যা করতে বলবে তাকে সেটাই করতে হবে। আদিয়ার হাত পা বাঁধা, কিছু করার নেই তার। তাই সে আর কিছু না ভেবে মাথা নেড়ে সম্মতি জানায়। হামিমের ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটে ওঠে। হামিম, তুই এসব পাগলামি বাদ দিবি, নাকি আমি চলে যাব এখান থেকে? হামিম তার বোনের কথার কোনো উত্তর না দিয়েই তার গার্ডকে বলে ওঠে, আপুকে তার শ্বশুর বাড়িতে সাবধানে পৌঁছে দিয়ে এসো। আমি গেলে আমার সাথে আদিয়াও যাবে। আমার বউ আমার সাথেই থাকবে, আর আমার যা খুশি আমি তাই করব, কারণ আমার সে অধিকার আছে আদিয়ার উপর। তুই বেশি কথা না বলে আয় এবার। বাবা মা মারা যাওয়ার পর তোকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই, তোকে আমি এমন শিক্ষা দেইনি যে একটা মেয়ের উপরে এতটা নিষ্ঠুর হবি তুই। হামিম এবার খুব রেগে যায় আর তার গার্ডকে উদ্দেশ্য করে বলে, তোমাকে বলেছি না আবুকে পৌঁছে দিয়ে আসতে, তবে এখনো কেন দাঁড়িয়ে আছো? গার্ড হামিমের চিৎকারে খুব ভয় পেয়ে যায় আর নীলার কাছে গিয়ে এক প্রকার জোর করেই নীলাকে নিয়ে চলে যায়। ততক্ষণে জ্বলন্ত কয়লা দিয়ে ফ্লোর সাজানো হয়ে গেছে। আদিয়া এক কোণে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে। বেচারি খুব ভয় পেয়ে আছে। নিজের হাত কাটলেও যে মেয়ে সারা বাড়ি মাথায় তুলতো, আজ সেই মেয়ে নাকি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হবে। কথাটা ভেবেই আদিয়ার বুকটা ভার হয়ে আসে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কই, তাড়াতাড়ি এসো, এমন ঢং করলে কয়লা তো ছায়ে পরিণত হবে। হামিমের কথায় আদিয়া কেঁপে ওঠে। তারপরও কাঁপা কাঁপা পায়ে জ্বলন্ত কয়লার দিকে এগিয়ে যায়। একটা সময় আদিয়া কয়লাগুলোর সামনে এসে দাঁড়ায়। এক পলক হামিমের দিকে তাকায়, এটা ভেবে যে হামিম তাকে আটকাবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে হামিম চোখের ইশারায় আদিয়াকে বলে এগিয়ে যেতে। আদিয়ার চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। আদিয়া চোখের পানিটা মুছে নেয় আর কিছু না ভেবে নিজেই মনে মনে বলে ওঠে, আদিয়া, এটা তুই করতে পারবি। এটা করলে হয়তো তুই সাময়িক কষ্ট পাবি, আর না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথাগুলো নিজের মনে আওড়ায়ে আদিয়া দুই হাত দিয়ে শাড়িটা ধরে উঁচু করে এক পা তুলে কয়লার ওপরে পা ফেলার জন্য, কিন্তু আদিয়ার সাহস হচ্ছে না, তাই আবারও পাটা নামিয়ে ফেলে। আদিয়া আবারও হামিমের দিকে তাকায়। তখন হামিম বাঁকা হেসে আদিয়াকে কিছু একটা দেখায়, যেটা দেখে আদিয়ার গলাটা শুকিয়ে যায়। আর কিছু না ভেবে কয়লাগুলোর উপরে এক পা ফেলে আর সাথে সাথে জ্ঞান হারায়। অতিরিক্ত ভয় আর মানসিক চাপ থেকেই এমনটা হয়েছে। আদিয়া ফ্লোরে লুটিয়ে পড়ার আগেই হামিম এসে আদিয়াকে ধরে ফেলে আর কোলে তুলে নেয়। ড্রয়িং রুমে বসে একের পর এক শাড়ি দেখেই চলেছে হামিম, কিন্তু কোনোটাই তার মন মতো হচ্ছে না। অনেকগুলো দোকানদার তাদেরকে শাড়ি, বেস্ট শাড়ি এনে দিয়েছে, কিন্তু হামিম সেসব কিছু পছন্দ করছে না। এভাবে অনেকক্ষণ দেখার পরও যখন হামিম শাড়ি পছন্দ করতে পারলো না, তখন হামিম হার মেনে নিল। এসব তার দ্বারা সম্ভব নয়, আর সম্ভব হবেই বা কি করে? মেয়েদের জামা কাপড় নিয়ে তার কোনো আইডিয়া থাকলে তো কখনো কোনো মেয়ের জন্য শাড়ি কিনেছে নাকি সে? হামিম এবার বসা থেকে উঠে দাঁড়ায় আর কিচেন থেকে মলিকে, মানে কাজের মেয়েকে নিয়ে আসে। দেখতো, এখানে কোন শাড়িটা ভালো, কোনটা আদিয়ার জন্য বেস্ট হবে। মলি হামিমের কথাগুলো শুনে রাতের আকাশের সূর্য দেখতে পেল। এতটাই অবাক হয়েছে মলি।
বিয়ের প্রথম দিন যিনি তার বউকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটায় সে নাকি তার বউয়ের জন্য শাড়ি কিনছে। মলি অবাক চোখে ড্যাব ড্যাব করে হামিমের দিকে তাকিয়ে আছে। হামিম এবার খুব বিরক্ত হয়। আমার দিকে তাকাতে বলিনি, শাড়ি দেখতে বলেছি তোকে। হামিমের কথাগুলো শুনে মলি নিজেকে সামলে আমতা আমতা করে বলে উঠল, ছোট সাহেব, হ্যাঁ আমি তো শাড়ি পরি না, থ্রি পিস পরি। কোনোদিন শাড়ি কিনিও নাই। আমার সব কাপড় চোপড় তো নীলা ম্যাডামই আইনা দেয়। আমি কেমনে বৌমনির লাইগা শাড়ি পছন্দ করুম। হামিম মলিকে রেগে কিছু বলতে যায়, কিন্তু কিছু একটা ভেবে চুপ করে তার রুমের দিকে এগিয়ে যায়। হামিম তার রুমে এসে দেখে আদিয়া খাটে বসে তার পা দেখছে। হামিম পকেটে হাত দিয়ে ভুরু কুঁচকে তাকায় আদিয়ার দিকে। আর আদিয়া ঘরের কারোর উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকায় আর দেখে হামিম থ্রি কোয়ার্টার প্যান্ট আর কালো গেঞ্জি পরে পকেটে হাত দিয়ে তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আদিয়া সেটা দেখে খাট থেকে নেমে হামিমের সামনে দাঁড়ায়। আমার পায়ে কোনো পোড়া দাগ নেই কেন? আদিয়ার কথা শুনে হামিম হিয়ালি করে বলে, সেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের পাকে জিজ্ঞাসা করো। দেখুন, আমি মজা করার মতো মুডে একদমই নেই। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই তোমার সাথে মজা করব। এখন চলো আমার সাথে। আমি কোথাও যাব না আপনার সাথে। আগে বলুন, পায়ে কোনো পোড়া দাগ নেই কেন? আমার স্পষ্ট মনে আছে আমি জ্বলন্ত কয়লার উপরে এক পা ফেলেছিলাম। তারপর কি হয়েছে জানা নেই। সেই হিসাবে তো আমার এক পায়ে পোড়া দাগ থাকবে, তাই না? আমার সাথে কেউ এইভাবে কথা বলুক সেটা আমি একদমই পছন্দ করি না। প্রথমবার তাই কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম এমন হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখন চুপচাপ আমার সাথে চলো। হামিম কথাগুলো বেশ গম্ভীর হয়েই বলে। তাতে করে আদিয়া অনেকটাই ভয় পায়। তাই আর কোনো কথা না বলেই হামিম পেছন পেছনে যায়। এখান থেকে যে শাড়িগুলো পছন্দ হবে রেখে দাও। কিন্তু আমি তো শাড়ি পরি না। তোমার থেকে জানতে চাইনি আমি কি পরো আর কি পরো না। আমি তোমাকে যেটা করতে বলবো সেটাই করবে তুমি। তাই আজ থেকে তুমি শাড়ি পরবে। শাড়ি ব্যতীত কোনো কিছু যাতে পরতে না দেখি। চুপচাপ শাড়ি সিলেক্ট করো, বেশি কথা বলবে না। কথাগুলো বলে হামিম তার ফোনটা নিয়ে চলে যায় সেখান থেকে। আর আদিয়া মন খারাপ করে শাড়ি দেখছে। আদিয়া না তো শাড়ি পরতে পারে আর না তো পারে সামলাতে। বিয়েতে শাড়িটা পরতে যে কত কষ্ট করতে হয়েছে সেটা আদিয়া ছাড়া আর কেউই জানে না। কিন্তু হামিম যখন বলেছে তখন তার যত কষ্টই হোক সেটা আদিয়াকে করতেই হবে, নয়তো হিতে বিপরীত হবে। তাই আদিয়া চুপচাপ শাড়ি দেখছে। রাত 12:20 হামিম তার ঘরে আসে আর এসে দেখে আদিয়া ঘরে নেই। হামিমের খুব রাগ হয়। হামিম রেগে ঘর থেকে বের হয়ে যায় আর সারা বাড়ি আদিয়াকে খোঁজে। প্রায় 15 মিনিটের মতো খোঁজার পরও যখন আদিয়াকে পায় না তখন হামিম তার ঘরে আসে আর ফোনটা হাতে নেয় কাউকে কল দেওয়ার জন্য। কিন্তু তখন সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করছে আর সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আওয়াজটা তারই ঘরে হচ্ছে। তাই হামিম চারপাশটা ভালো করে দেখে ওয়াশরুমে যায় আর গিয়ে যা দেখে তা দেখার পর হামিম খুব জোরে একটা চিৎকার দেয়। কারণ তার সামনে আদিয়া আছে আর আদিয়ার হাতে তার ল্যাপটপ। এতটুকু অবধি ঠিক ছিল, কিন্তু তার ল্যাপটপের অবস্থা একদম নাজেহাল। ল্যাপটপ পানিতে চুপচুপে হয়ে আছে আর হয়তো ফ্লোরেও পড়েছে, তার জন্য কিছুটা ফেটেও গেছে। আর এইসব দেখেই হামিম ওইভাবে চিৎকার করে ওঠে। হামিম ওয়াশরুমে প্রবেশ করার পরপরই আদিয়া পেছনে ঘুরে যায় আর হামিম খুব রেগে গিয়ে তেড়ে যায় আদিয়ার দিকে। হামিম এক ঝটকায় আদিয়ার হাত থেকে তার ল্যাপটপটা ছিনিয়ে নেয়। আমার ল্যাপটপের এই অবস্থা কিভাবে হলো? কি করেছো তুমি এটার সাথে? খুব রেগে কথাগুলো বলে হামিম। আর আদিয়া ভয়ে গুটিয়ে রয়েছে। পেছনে হামিমের দিকে তাকাবার সাহসটুকুও তার হচ্ছে না।
আদিয়ার কোনো সাড়া না পেয়েই হামিম আরো রেগে যায় আর আদিয়ার হাত ধরে তার দিকে ঘুরায়। আদিয়ার দিকে তাকিয়ে হামিম অপ্রস্তুত হয়ে যায়। তাই হামিম আর কিছু না বলে গটগটিয়ে ওয়াশরুম থেকে এক প্রকার পালিয়ে যায়। সেটা দেখে আদিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার এখন খুব লজ্জাও করছে। কি হলো এখন? কিভাবে যাবে সে হামিমের সামনে? অন্যদিকে হামিম সে তার রুম ত্যাগ করে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় আর দুই হাত দিয়ে চুলগুলো ধরে টেনে ধরে আর মনে মনে আদিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করতে ইচ্ছে করে। ইডিয়েট একটা! কোনো সেন্স নেই নাকি এভাবে একটা ছেলের ওয়াশরুমে? ইস, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দরজা ভালো করে না আটকায়ে ওয়াশরুমে শাড়ি পরছে। অনেকক্ষণ পর আদিয়া শাড়িটা কোনো মতে গায়ে পেঁচাতে পেরেছে। এবার বাইরে যাওয়ার পালা। কিন্তু আদিয়া বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। তার খুব লজ্জা করছে, তার সাথে ভয়ও করছে। এখন আমি বাইরে যাব কিভাবে? উনি হয়তো রুমেই আছেন, আর ওনার ল্যাপটপের যেভাবে 13টা বাজিয়েছি, তাতে করে উনি তো খুব রেগে আছে। সামনে পেলেই কাঁচা চিবিয়ে খাবে, পুরোই ডাইনোসর। এমন অনেক কিছুই ভাবতে ভাবতেই আদিয়া ওয়াশরুমের দরজাটা হালকা খুলে উকি দিয়ে পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নেয়। না, কোথাও হামিম নেই। আদিয়া এবার হাঁপ ছেড়ে বাঁচে আর ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজাটা ভালো করে বন্ধ করে দেয় আর বিছানায় গা এলিয়ে দেয়। আজ সে খুব ক্লান্ত, খুব ধকল গেছে আজ আদিয়ার ওপর। আদিয়া চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই কিছু একটা ভেসে ওঠে আর হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। আল্লাহ, তুমি সহায়। দেখো, কোনো বিপদ যাতে কারো না হয়, কোনো নিষ্পাপ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। কথাগুলো ভেবে মনে মনে আওড়াতেই আদিয়া গিয়ে অজু করে আসে আর তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়। সকাল 7টা বেজে 56 মিনিট। আদিয়া এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই দরজায় কেউ নক করে। আদিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে, কারণ হামিম তাকে আগেই বলেছিল কেউ ডাকার আগেই যাতে ঘুম থেকে উঠে বাগানে যায় আর বাগানের গাছগুলোতে যাতে সে পানি দেয়। কিন্তু আদিয়া সেটা করতে পারেনি। আদিয়া তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে বিছানা থেকে নামে এবং এক প্রকার দৌড়ে যায় দরজা খুলতে। আর দরজা খুলে দেখে তার সামনে হামিম দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। আসলে রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি বাগানের গাছগুলোতে পানি দিয়ে আসছি। একদমে কথাগুলো বলে আদিয়া ঘর থেকে বের হয়ে যায় আর হামিম ডেকে ওঠে, আদিয়া। হামিমের এমন শান্ত স্বরে কথাটা বলা আদিয়া ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আদিয়া হামিমের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। আপনি আমাকে এর জন্য যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব, কিন্তু আপনি প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না। হামিম আদিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আদিয়ার হাত ধরে টেনে রুমে আনে আর দরজাটা লাগিয়ে দেয়। আদিয়া ভয়ে শুকনো ঢোক গেলে হামিম আদিয়ার সামনে আসতে আসতে তার পকেট থেকে রুমালটা বের করে চোখটা বেঁধে নেয়। আদিয়া ভুরু কুঁচকে তাকায় হামিমের দিকে আর বোঝার চেষ্টা করছে হামিম কি করতে চাইছে। হামিম আদিয়ার সামনে এসে আদিয়ার শাড়িটা এক টানে খুলে ফেলে। আদিয়া চোখটা বড় বড় করে হামিমের দিকে তাকায়, চোখ যেন বেরিয়ে আসবে এক্ষুনি, এতটাই অবাক হয়েছে আদিয়া। হামিম শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য আদিয়ার গায়ে হাত দিতে গেলেই আদিয়া ছিটকে দূরে সরে যায়। আমি পড়তে পারবো, প্লিজ আপনি যান এখান থেকে। বেশি কথা না বলে সামনে আসো, নয়তো চোখের বাঁধন খুলে শাড়ি পরাবো একেবারে। তারপরও শাড়ি আজ তোমাকে আমি পরিয়েই ছাড়বো। আদিয়া হতবম্ব। আদিয়া হতবম্ব। কিন্তু আদিয়া বেশি সময় না নিয়েই হামিমের সামনে এসে দাঁড়ায় আর হামিম খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। শাড়ি পরানোর পর হামিম চোখের বাঁধনটা খুলে আদিয়াকে পা থেকে মাথা অবধি একবার দেখে নেয়। না, সব ঠিকই আছে, ভালোই হয়েছে শাড়ি পরানো। আদিয়া লজ্জায় মাথা নিচু করে আসে। হামিমের কথার প্রতি উত্তরে আদিয়া কিছুই বলল না। এবার বলো, আমার ল্যাপটপের ওই অবস্থা কিভাবে করলে?
কি করেছিলে ল্যাপটপ নিয়ে ওয়াশরুমে? বলো তো আমাকে। শাড়ি পরতে। ওয়াও, শাড়ি পরার জন্য তুমি ল্যাপটপের ওই অবস্থা করেছো? খুব ইন্টারেস্টিং ব্যাপারটা তো। হামিম কথাটা বেশ শান্ত হয়েই বলে, কিন্তু পরেক্ষণেই খুব রেগে যায়। সত্যি কথা বলো আদিয়া, ল্যাপটপ নিয়ে ওয়াশরুমে কি করছিলে? সত্যিটা না বলে আমি কি করতে পারি সেটা তুমি এতদিনে ভালো করেই বুঝে গেছো। এবার তাড়াতাড়ি করে সত্যিটা বলো, কোনো নাটক না করে। আমি শাড়ি পরতে পারি না, তাই তো ভিডিও দেখে শাড়ি পরার জন্য ল্যাপটপটা নিয়েছিলাম। কারণ আমার ফোনটা বাসায় ফেলে এসেছি, আর ল্যাপটপটা ভালো করে রেখেই শাড়ি পরছিলাম। কিন্তু হঠাৎ করেই কিভাবে যেন হাত লেগে ল্যাপটপটা নিচে পড়ে যায়, আর ফ্লোরে পড়ে থাকা পানিতে ভিজে যায়। পাসওয়ার্ড জানলে কিভাবে? আদিয়া এবার খুব অস্বস্তিতে পড়ে যায়। এখন কি বলবে আদিয়া? বলো, পাসওয়ার্ড জানলে কিভাবে? বলো। আম, বাগানে পানি দিতে হবে, আমি যাই। আদিয়া কথাটা বলেই পাশ কাটিয়ে আসতে গেলেই হামিম বলে ওঠে, নিজেকে এতটাও চালাক ভেবো না মিসেস আদিয়া। কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। কথাটা মাথায় রেখে চালাকি করো, আর ভুলে যেও না এখানে আমিও রয়েছি। কথাটা বলেই হামিম ঘর থেকে বেরিয়ে যায়। আর আদিয়া হামিমের কথার মানে খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই আদিয়া ধপ করে বিছানায় বসে পড়ে আর গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে। হামিম খাবার খাবার টেবিলে বসে তার বোন নীলার সাথে কথা বলছে আর মিটমিটিয়ে হাসছে। সামনেই আদিয়া বসে আছে আর হামিমের কথা শুনছে। হামিম নীলা আপুর সাথে যেভাবে কথা বলছে সেটা একদমই হাসার মতো নয়। লোকটা পাগল হবে হয়তো, তাই ওইদিকে গম্ভীর হয়ে কথা বলছে আর এইদিকে মিটমিটিয়ে হাসছে। বেশ কিছুক্ষণ পর হামিম ফোনটা রেখে আদিয়ার দিকে ভুরু কুঁচকে তাকায়। আপনি আপুর সাথে ওভাবে কথা কেন বললেন? আর আপু এই বাড়িতে আসবে না তো? তো কই যাবে বলেন? এটা যেমন আপনার বাবার বাসা, তেমন তো ওনারও বাবার বাসা। তোমার থেকে আমি কিছু জানতে চেয়েছি? আদিয়া হামিমের কথায় থতমত খেয়ে যায় আর মাথা নেড়ে না বোঝায়। তবে এত কথা কেন বলছো? বেশি কথা না বলে চুপচাপ খাওয়াটা কমপ্লিট করো। আদিয়া মাথা নেড়ে সম্মতি জানায় আর দুজনেই খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষ হওয়ার পর আদিয়া হামিদকে বলে ওঠে, একটা কথা বলার ছিল। হুম, বলো। আমি হসপিটালে যেতে চাচ্ছি। তা যাও, মানা কে করেছে? হামিমের কথা শুনে আদিয়া খুব খুশি হয় আর খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি যাব? হ্যাঁ যাবে, তবে বাড়ির গাড়িতে যাবে। আবার বাড়ির গাড়িতে করেই বাসায় ফিরবে। বাড়ি টু হসপিটাল, আর কোথাও যাবে না আমার অনুমতি ছাড়া। ঠিক আছে, আমি রাজি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কি হলো? ডাক্তার তুমি, আর ডাক্তারের কাজই হলো মানুষের সেবা করা। এখন আমি তো তোমার কাজের আর মানুষের সেবা করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না। বাধা হয়ে না দাঁড়ানোর জন্যই তো ধন্যবাদ আপনাকে। কথাটা বলে আদিয়া ছুটে তার রুমে চলে যায় রেডি হতে। হসপিটালে যাবে আজ, সেটা ভেবেই খুব খুশি হয় আদিয়া। আর হামিমের মুখে বাঁকা হাসি। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা বোরখা আর হেজাব পরে তৈরি হয়ে নেই। কারণ ওনার কড়া নির্দেশ, কোথাও বাইরে গেলে হেজাব আর বোরখা পরে যেতে হবে। তৈরি হয়ে নিচে নামতেই দেখি হামিম নেই এখানে। সেটা দেখে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, ডাইনোসরটা এখানে নেই, থাকলে আবার কি না কি করতো আল্লাহই জানে। কথাটা বলেই আমি ধুপধাপ পা ফেলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসি। আর বাইরে গাড়ির সামনে এসেই আমার চোখ কপালে, কারণ আমি যেই গাড়িতে করে যাব সেই গাড়িতে হামিমও বসে আছে। আমি থেমে যাই, সেটা দেখে হামিম মুচকি হাসে। কি হলো, থেমে গেলে কেন? তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। মানে, আপনি কোথায় যাচ্ছেন? কেন, হসপিটালে? আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। এই লোকটা অতি চালাকের সাথে এমনি এমনি পারা যাবে না। তাই আমি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসি।
গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি একটু পর পর বাইরের দিকে তাকাচ্ছি। আর হামিম নিজের ফোন নিয়ে টিপছে। চাচা, গাড়িটা ওই শপিং মলের সামনে থামান তো। আদিয়ার কথা শুনে হামিম ফোনের থেকে দৃষ্টি সরিয়ে আদিয়ার দিকে তাকায়। কেন, গাড়ি থামাতে বলছো কেন? আমার একটা ফোন দরকার তো, সেটাই কেনার জন্য গাড়ি থামাতে বলেছি। গাড়ি থামানোর দরকার নেই চাচা, আপনি হসপিটালেই যান। হামিম কথাটা বলেই আবারও ফোন টিপায় ব্যস্ত হয়ে পড়ে। আর আমি রাগে ফুঁসছি। লোকটাকে কতগুলো কড়া কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে। আপনি কিন্তু বেশি বেশি করছেন এবার। আমার কথা উনি পাত্তা না দিয়েই চুপচাপ ফোন টিপছে। আজ বাড়িতেও মনে হয় নিয়ে যাবে না এই ডাইনোসরটা। বাড়িতে গেলেও কিছু একটা করা যেত। বেশ কিছুক্ষণ পর দুজনেই হসপিটালে এসে পৌঁছায়। আমি গাড়ি থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার ওনার দিকে তাকাই। এ কি, উনিও নামছে কেন? আপনি নামছেন কেন? আপনার তো... এক কথা কতবার বলবো তোমাকে? তখন বলিনি হসপিটালে আসবো? চুপচাপ ভেতরে আসো, নয়তো কি হবে তুমি ভালো করেই জানো। কথাগুলো বলে হামিম ভেতরে চলে যায়, আর আমিও অসহায় মুখ করে ওনার পেছনে পেছনে যাই। হসপিটালে ঢোকার পর পরই উনি একটা ভয়ানক কাজ করে বসে। আমার চোখ বড় বড় করে ওনার দিকে তাকায়, আর উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার কাঁধে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে, আর এক হাত পকেটে দিয়ে হেঁটে চলেছে। আমি হাত সরাতে চাইলে উনি আরো জোরে চেপে ধরে। আর আশেপাশের বাকি সবাই অবাক চোখে দেখছে আমাদের। আর যারা পরিচিত তারা সবাই আমাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের নতুন জীবনের জন্য। আমার চেম্বারে ঢোকার পরপরই উনি আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে আমার চেয়ারে বসে পড়ে, আর আমি বোকার মতো ওনার দিকে ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছি। এটা কি হলো? আপনি হসপিটালে ঢোকার পর আমার কাঁধে হাত কেন দিয়েছেন? আর এখন আমার চেয়ারেই বা কেন বসছেন? উঠুন বলছি। আমার যা মন চাইবে আমি সেটাই করব, তার কৈফিয়ত কাউকে দেই না আমি। ব্যাস, ওনার এই একটা কথাই আমার সব উত্তর পাওয়া হয়ে গেছে। কোন দুঃখে যে সেদিন ওনার মতো ঘাওড়ার সাথে আমার দেখা হলো। পুরাই তার ছিঁড়া মার্কা জামাই পড়েছে আমার কপালে। উনি বসে থেকে কাউকে কল দেন, আর একটু পর চেম্বারে ড্রাইভার চাচা এসে ওনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে যায়। এই যে মিসেস বউ, এবার যান। আমি ভুরু কুঁচকে তাকাই ওনার দিকে। কই যাব আমি? সেটার জন্য, জানার জন্য? বাইরে যান। বাইরে যাব মানে? আমার পেশেন্টগুলো কি তবে আপনি দেখবেন? অবশ্যই না, তোমার পেশেন্ট তুমিই দেখবে। কিন্তু আমার প্যান্টটা নিশ্চয়ই তুমি পরবা না, আমিই তো পরবো। তো বাইরে যাও, আমি চেঞ্জ করব। ওনার কথা শুনে আমি ওনার পায়ের দিকে তাকাই, আর যখনই দেখি একটা চিৎকার করতে যাব, উনি বসে থেকেই ওনার ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরে বোঝাই চুপ থাকতে। শ্, একদম চিৎকার করবা না। এমন করছো যেন আমাকে থ্রি কোয়ার্টার প্যান্টে কখনো দেখোইনি। মানে কি? আপনি এইভাবে তখন সবার সামনে এইভাবে এসেছেন? আল্লাহ, আমার মান সম্মান সব চশমা হইয়া গেছে। এই লোকের জন্য আমার এতদিনের অর্জন করার সব মান সম্মান গেল গো। একদম চুপ করো, নয়তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আর আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুমি বাইরে যাবে। তারপর আমি ডাকলে ভেতরে আসবে, নয়তো... উনি কথাটা বলার পর পরই আমি বাইরে চলে আসি, কারণ আমি জানি উনি এরপর কি বলবে। বজ্জাত বেটা একটা। আর হামিম ভেতরে নিজেকে নিজেই গালি দিচ্ছে। হামিম, তোর লজ্জা শরম কি কিছুই নাই না কি রে? এভাবে কেমনে পারলি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এতগুলো মানুষের সামনে দিয়ে আসতে? তোর কি দরকার ছিল মনে না মনে করে প্যান্টটা চেঞ্জ করে আসার জন্য? তোর কপাল ভালো, চাচা তোকে একটা নতুন প্যান্ট কিনে দিয়ে গেছে, নয়তো চাচা না আসলে তোকে এভাবেই থাকতে হতো। ইস, ভাবতেই শরম করতেছে, কেমনে এতগুলো মানুষের সামনে দিয়ে আসলাম আমি। আমার চেম্বারে বসে আমি পেশেন্ট দেখছি,
আর উনি পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছেন। বিরক্তিকর লোকটা। শান্তিতে পেশেন্টও দেখতে দিবে না আমাকে। এমন বন্দি জীবন কারোর ভালো লাগে? আমার একদমই ভালো লাগছে না এমন জীবন। শুধু কাজের জিনিসটা হাতে পাই, তারপরে চান্দু বুঝবা? তোমাকে এখন এভাবে সবটা মুখ বুঝে মেনে চলতে হবে। অন্যদিকে হামিম আদিয়ার আড়ালে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলে চলছে, তোমাকে আমি এত সহজে ছাড়ছি না বউ। আর না সহজে তোমাকে তোমার কাঙ্ক্ষিত জিনিসটি দিব। রাতের আধার কেটে গিয়ে সকালের আলো ফুটবে ঠিকই, কিন্তু তুমি আমার থেকে ছাড়া পাবে না। এসব ভাবনার মাঝেই হামিমের ফোনটা বেজে ওঠে। আর হামিম ফোনটা রিসিভ করে আদিয়া হামিমের দিকে তাকায়। কিন্তু আদিয়া কিছু বুঝে ওঠার আগেই হামিম বসা থেকে উঠে দাঁড়ায় খুব উত্তেজিত হয়ে। আমি আমার গার্ডকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তার সাথে বাড়িতে চলে এসো। খবরদার চালাকি করার চেষ্টা করবা না। তুমি যাই করো না কেন, সবটা আমার কানে আসবেই। যাই করো ভেবে চিন্তে করো। আমি আসছি, আমার একটা কাজ আছে। কথাগুলো বলে আমাকে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে যায়। কিছুই বুঝতে পারলাম না কি হলো। উনি এভাবে বেরিয়ে গেলেন, কি কাজ থাকতে পারে? আমি এইসব নিয়ে আর বেশি না ভেবে আমার চেম্বার থেকে বেরিয়ে রিসিপশনে আসি। আর সেখান থেকে একটা নাম্বার ডায়াল করি। প্রথমবারেই কলটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম স্যার। আমি এখনো অবধি কিছুই বুঝতে পারছি না, করিনি। আমাকে কিছু করার সুযোগ দেয়নি। সারাক্ষণ আমার সাথেই থাকে, চোখে চোখে রাখে আমাকে। আমার এমন বন্দি জীবন একদমই ভালো লাগছে না। জি স্যার, আমি জানি, সবটাই বুঝতে পারছি আমি। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। ওকে স্যার, রাখি এখন। আমি কিছু জানতে পারলে আপনাকে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ। সারাদিন হসপিটালে কাটিয়ে সন্ধ্যাতেই বাড়িতে ফিরি। গাড়ি থেকে নামার পরপরই আমার পেছনে পেছনে দুজন গার্ডও আসে। ভাল লাগে না এমন ভিআইপি মার্কা জীবন। সাধারণ মানুষের মতো জীবন কাটানোতেই আনন্দ। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকি। আর বাড়ির ভেতরে ঢোকার আগেই কেউ আমার চোখটা বেঁধে দিয়ে মুখটাও বেঁধে দেয়। আমি ছোটার চেষ্টা করলেও পারি না। লোকটা আমার হাত মুখ পা বেঁধেই আমাকে কোলে তুলে নেয়। বেশ অনেকক্ষণ পর আমার চোখ মুখে আর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। আমি দুই হাত দিয়ে চোখ কষলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আর কে আমাকে এখানে আনলো। কিন্তু আমি কিছুই দেখতে পারছি না। আমি কি অন্ধ হয়ে গেছি, নাকি জায়গাটাই এমন অন্ধকার? আমার মনে এক অজানা ভয়ের জন্ম হয়। যারা আমাকে এখানে এনেছে, তারা কি আমাকে মেরে ফেলার জন্য এখানে তুলে এনেছে? আমি মৃত্যুর ভয় পাই না, কিন্তু আমি মরে গেলে সেসব মানুষের কি হবে, যারা আমার মুখ চেয়ে এখনো বেঁচে আছে ন্যায় পাওয়ার জন্য? না, আমাকে এখান থেকে বের হতেই হবে। তাই অন্ধকারেই হাতড়িয়ে দরজা খুঁজে চলেছি। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পর আমার হাতের সংস্পর্শে কেউ আসে। আমি ঘাবড়ে যাই, কিন্তু নিজেকে যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা করছি। কে আপনি? কি হলো, কথা কেন বলছেন না? উত্তর দিন, কে আপনি? আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আমি কিন্তু পুলিশ ডাকবো। নিজে আগে ছাড়া পাও, তারপর না হয় পুলিশের কাছে যেও। কণ্ঠটা আমার বেশ পরিচিত, তাই বুঝতে সমস্যা হলো না এটা কে। হামিম, আপনি? আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে এসেছেন কেন? চাইছেনটা কি আপনি? আমার যেটা করতে মন চায় আমি তাই করি, তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। কথাটা বলেই উনি ওনার ঘরটার লাইটটা জ্বালিয়ে চলে যায়। আর আমি ঘরটা দেখে অবাক হয়ে যাই। এটা তো সে বাড়ি না যেখানে আমরা সকালেও ছিলাম। এটা অন্য একটা বাড়ি। এই বাড়িতে উনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। এই লোকটা পুরোই রহস্যময়। এই লোকের সাথে আমার বিয়েটা না হলেও পারতো। আমি মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আজ থেকে 2 মাস আগের কথা, যখন আমার জীবনে এই হামিম নামক লোকটার প্রবেশ ঘটে। 2 মাস আগে মামাতো বোনের বিয়ে খাওয়ার জন্য 4 দিনের ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে। কিন্তু 2 দিন যেতে না যেতেই হসপিটাল থেকে কল আসে ইমার্জেন্সি যাওয়ার জন্য।
আমিও তখন সাথে সাথে রওনা হই সোনারগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে। আর হসপিটালে এসে আমি বাকরুদ্ধ হয়ে যাই, কারণ হসপিটালের মধ্যে একের পর এক রোগী ভর্তি হয়েই চলেছে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে। আমি সবটা জানার জন্য একজন নার্সকে ডাক দেই। কি হয়েছে এখানে? এত রোগী হসপিটালে একসাথে, কি হয়েছে? ম্যাম, এরা সবাই আহমেদ কোম্পানির শ্রমিক। হঠাৎ করে সেখানের 100% শ্রমিক থেকে 73% শ্রমিকই এমন অসুস্থ হয়ে পড়েছে। নার্স কথাটা বলেই স্থান ত্যাগ করে। আমি আর কিছু না ভেবে ডক্টর তনয়ের কেবিনে আসি। ওনার কেবিনে ঢোকার সময় আমি কারোর সাথে ধাক্কা খাই, আর আমি যাতে পড়ে না যাই তাই কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করি, কারণ এই ভরা হসপিটালে পড়ে গেলে মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। সামনের ব্যক্তিটি তার হাতটা বাড়িয়ে দিচ্ছে আমাকে ধরার জন্য, কিন্তু যখন আমি তার হাতটা ধরতে যাব তখন সে আমার হাত দিক থেকে হাতটা সরিয়ে ফোনটা হাতে নেয়, আর আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে ভালোই ব্যথা পেয়েছি। আমি আশেপাশে একবার ভালো করে তাকিয়ে দেখি, সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাই বিলম্ব না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, আর সামনের ব্যক্তিটিকে কড়া কথা শোনানোর জন্য তাকাতেই দেখি সে হাওয়া। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। বেটা বজ্জাত একটা, মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে না ধরে ফোন ধরা, আবার সরিটাও না বলে ভাব নিয়ে চলে যাওয়া, তাই না? আরেকবার দেখা পাই কেলিয়ে একদম হালুয়া বানিয়ে ফেলবো। কিন্তু বেটার আর দেখলাম না। পরের বার দেখা হলে চিনবো কেমন করে? আদিয়া, আর ইউ ওকে? সামনে তাকিয়ে দেখি তনয় স্যার। আমার এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। এভাবে সিনিয়রের সামনে লাউয়ের মতো পড়ে গেলাম। দূর, ভাল লাগে না। জি স্যার, আমি ঠিক আছি। স্যার, ওই লোকটাকে? আরে, ওটা তো হামিম চৌধুরী। হামিম চৌধুরী? কেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আর স্যার, কি হয়েছে ওদের? একের পর এক রোগী হসপিটালে এসেই চলেছে, বুঝলাম না কিছু। আসো আমার সাথে, দেখাচ্ছি তোমাকে। আমি স্যারের সাথে তার পেছনে পেছনে আসি। স্যার আমাকে নিয়ে একটা কেবিনে ঢোকে, যেখানে অনেক রোগী রয়েছে, আর যারা সবাই ওই আহমেদ কোম্পানির শ্রমিক। স্যার, ওদের তো অবস্থা খুবই খারাপ। কেউ বমি করছে, কারোর বুকের ব্যথা। এসব কি হচ্ছে স্যার? কারোর বুকে ব্যথা, এসব কি হচ্ছে স্যার? ওদের প্রত্যেকের শরীরে অতিরিক্ত মাত্রায় কার্বন মনোঅক্সাইড গ্যাস পাওয়া গেছে। কার্বন মনোঅক্সাইড গ্যাস? এই গ্যাসে তো মানুষ সহ সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী হিমোগ্লোবিক প্রাণীর জন্য বিষাক্ত। হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ। কিন্তু স্যার, এত গ্যাস আসলো কোথা থেকে আহমেদ কোম্পানিতে? সেটার জন্যই হামিম চৌধুরী ও তার টিম এখানে এসেছিল, তার তদন্ত করার জন্য। মানে, ওরা কি পুলিশ? না, গোয়েন্দা ওনারা। এখন কাজ শুরু করে দাও আদিয়া। সবটা তো বুঝতেই পারছো। জি স্যার, অবশ্যই। তারপর আমি রোগীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে 4 দিন কেটে যায়। 4 দিন পর রাত 3টায় আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। সবাই ঘুমে আচ্ছন্ন তখন, কিন্তু বারবার কলিং বেল বাজার কারণে বিরক্ত নিয়ে ঘুম থেকে উঠি, আর ড্রয়িং রুমে এসে দেখি বাবা আগেই চলে এসেছে দরজা খুলতে। দরজা খোলার পর কয়েকজন হুড়মুড়িয়ে আমার বাড়িতে প্রবেশ করে। আরে, কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন ঢুকছেন? বের হন, বের হন আমার বাড়ি থেকে। লোকগুলো ভেতরে ঢোকাতেই আমি সামনে এগিয়ে যাই, আর লোকগুলো বাবার কথার উত্তর না দিয়েই উল্টো প্রশ্ন করে ওঠে, ডক্টর আদিয়া সার্জিন আছেন? আমি ডক্টর আদিয়া সার্জিন। কি সমস্যা আপনাদের? এভাবে ভেতরে ঢোকার মানেটা কি? কারা আপনারা? আমাদের সাথে আপনাকে যেতে হবে। আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। মাথা ঠিক আছে আপনাদের? কি বলছেন এইসব? আমার মেয়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মানে কি? কি করেছে আমার মেয়ে? জানতে হলে আমাদের সাথেই আসুন। কথাটা বলেই লোকগুলো হাঁটা দেয় বাইরে, আর বাবা আমার কাছে আসে। লোকগুলো কে? আর কি বলছে এইসব দিয়া? বাবা, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমি তো ওদের আজই প্রথম দেখলাম। বাবা এর
আর কিছু না বলে আমার বড় ভাই আনাসকে নিয়ে ওদের পেছনে পেছনে যায়, সাথে আমিও আসি ওদের সাথে। লোকগুলো আমাদেরকে নিয়ে একটা বাড়িতে আসে। আমরা সবাই অবাক হই, সাথে খুব ভয়ও পাই। লোকগুলো আমাদের নিয়ে একটা ঘরে আসে, আর এসে দেখি একজন বৃদ্ধা মহিলা অসুস্থ। তার পাশেই একটা ছেলে মহিলার হাত ধরে কি যেন বলছে। স্যার, ডক্টর নিয়ে এসেছি। ছেলেটা এবার মুখ তুলে তাকায় আমার দিকে। শ্যামলা বর্ণের ছেলেটা, মায়াবী মুখ, হাইট 6 ফুটের মতো হবে। ছেলেটা আমাকে দেখে আমার 2 হাত চেপে ধরে কান্নায় জড়িত কণ্ঠে বলে ওঠে, আমার মা খুব অসুস্থ, প্লিজ আমার মাকে সুস্থ করে দিন। ছেলেটার মা অসুস্থ শুনে আমি কোনো কিছু না ভেবে ওনার মার কাছে যাই, কারণ আমি একজন ডাক্তার, আর ডাক্তারের কাজই হলো মানুষের সেবা করা। ওনার শরীরে অনেক বেশি জ্বর, এই ঔষধগুলো এনে খাইয়ে দিবেন। ততক্ষণে ওনার মাথায় একটু পানি দিয়েন, তবে ওনার মাথাটা ভালো লাগবে আর জ্বরটাও কমবে। ছেলেটা একজনের হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল ঔষধগুলো আনতে। সে চলে যাচ্ছিল, তখন আমি তাকে আটকে প্রশ্ন করে বসি, আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে, তবে এই বাড়িতে নিয়ে আসার কারণ কি? ওনার মাকে দেখা? ছেলেটা ওই লোকটাকে চলে যেতে বলল, আর আমাকে উদ্দেশ্য করে বলল, মিস, আসলে কোনো ডাক্তার পাচ্ছিলাম না এত রাতে। ডাক্তার তনয়কে ফোন করলে জানায় তিনি হসপিটালে ইমার্জেন্সি রোগী দেখছে, আর উনি আপনার নাম জানায়, তাই আপনাকে নিয়ে আসতে ওদেরকে পাঠায়। আর একটা মেয়েকে নিশ্চয় কোনো বাবা মা এত রাতে পেশেন্ট দেখার জন্য আসতে দিবে না, তাই এই পদ্ধতি। ওনার কথাগুলো বাবা আর ভাইয়া শুনে হেসে ফেলল। কি টেকনিক রে ভাই! আমি বাবা আর ভাইয়ের থেকে চোখটা সরিয়ে ওনাকে বলি, তবে আমরা কি এখন আসতে পারি? না, প্লিজ যাবেন না আপনি। মা অসুস্থ, আমি ছেলে মানুষ, তেমন কিছু বুঝি না। আর রাতে কোনো দরকার পড়লে আবার ডাক্তার পাবো কোথায়? দয়া করে আপনি কয়েকটা ঘন্টা এখানে থেকে যান না। সকাল হলেই আমার লোক আপনাকে বাড়িতে পৌঁছে দিবে। আমি ছেলেটার কথা শুনে বাবা আর ভাইয়ের দিকে তাকালাম। বাবাকে আশ্বস্ত করে যাওয়ার জন্য বললাম, তাই আমিও হ্যাঁ বলে দেই। সেদিন রাতে আমি, বাবা আর ভাইয়া ওই লোকটার বাড়িতেই ছিলাম। আমি ওনার মার সাথে শুয়েছিলাম, আর বাবা ভাইয়া ওরা ওই ছেলেটার সাথে পাশের রুমে শুয়েছিল। মহিলাটাকে ঔষধ খাইয়ে দেওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন, আর আমি ওনার মাথায় পানি দিয়ে জলপট্টি দিয়েছি সারা রাত। আমার সজাগ থাকার অভ্যাস আছে, তাই জেগে থাকতে কোনো সমস্যা হয়নি। সকালে উনি সজাগ হয়, আর ওনার মাথার কাছে আমায় বসে থাকতে দেখে খুব অবাক হয়। তুমি এখনো যাওনি? এই তো এখনই চলে যাব, সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম। তা আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তোমাকে খুব কষ্ট দিলাম। আমার ছেলেটা না একটা পাগল জানো, একটু জ্বর হলো কি হলো না, তোমাকে এভাবে তুলে নিয়ে এলো। আমি বারবার না করেছি একটা মেয়েকে এত রাতে নিয়ে আসার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা। আরে আন্টি, কোনো সমস্যা নেই, উনি যা করেছেন একদম ঠিক করেছেন। ওনার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম, কারণ কোনো সন্তানই তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না। আর আমিও তো একজন ডাক্তার, আমার দায়িত্ব হলো রোগীর সেবা করা। উনি এবার আমার গালে হাত দিয়ে বলে, তুমি খুব ভালো, খুব মিষ্টি। এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার। যখন আমি থাকবো না, তখন যাতে সে হামিমের আগলে রাখতে পারে। ওনার কথায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম, তাই কোনো মতে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে মুচকি হেসে চলে এলাম ঘর থেকে। আর পাশের রুমে উকি দিয়ে দেখি ভাইয়া নাক ডেকে ঘুমাচ্ছে, আর বাবা রুমে নেই। তাই বাইরে চলে আসি বাবাকে খুঁজতে, আর এসে দেখি রাতের ছেলেটা রান্নাঘরে কি যেন করছে। আমি কৌতূহলী হয়ে ওনার কাছে গিয়ে দাঁড়াই। উনি আমাকে দেখে মুচকি হাসেন, আর এক বাটি গরুর মাংস আমার দিকে এগিয়ে দেয়। খেয়ে দেখুন তো, একটু সবকিছু ঠিক আছে কিনা। আসলে মার জন্য পাক করেছি, তাই জিজ্ঞাসা করলাম। আমি তো এখনো অবধি ফ্রেশই হলাম না, আর উনি বলছে গরুর মাংস খেতে। এখন যদি বলি ফ্রেশ হয়নি, তবে তো ভাববে মেয়েটা খচ্চর। এত বেলা হওয়ার পরও নাকি ফ্রেশ হয়নি। না বাবা থাক, এটা বলে কাজ নেই।
না মানে আমি গরুর মাংস খাই না, অ্যালার্জি আছে। আল্লাহ মাফ করো, সকাল সকাল একটা মিথ্যা কথা বলে ফেললাম। ও ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের বাড়িতে আর কেউ থাকে না? হুম, থাকে তো। আমি, মা আর কিছু সার্ভেন্ট। সার্ভেন্ট থাকতে আপনি রান্না করছেন? আসলে মা ওদের হাতের রান্না পছন্দ করে না, তাই আমাকেই করতে হয় মার জন্য রান্না। ও। এরপর বেশ কিছুক্ষণ দুজনে মিলে নীরবতা পালন করি। তারপর হঠাৎ করে ওনার মার সেই কথাটা কানে বাজে, এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার। মানে উনি কি সে, যেদিন আমাকে ধাক্কা দিয়ে সবার সামনে ফেলে দিয়েছিল? তনয় স্যারও তো সেই লোকটার নাম হামিমই বলেছিল। কথাটা মাথায় আসতেই মুহূর্তে মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার নাম কি, আর কি কাজ করেন আপনি? ও সরি, এতক্ষণ ধরে দুজন একসাথে আছি অথচ আমার নামটাই আপনাকে বলা হয়নি। আমি হামিম, একজন ডিটেকটিভ। এইবার আমি শিওর এই বেটাই সেদিন আমাকে ফেলে দিয়েছিল, আর ভাবনি আমাকে না ধরে তার ফোন নিয়ে চলে এসেছিল। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। কথাটা বলে আশেপাশে চোখ বুলিয়ে দেখি একে শায়েস্তা করার মতো কিছু পাই কিনা। তারপর চোখ যায় ময়দার বয়মে। আমি তৎক্ষণাৎ সেটা নিয়ে ওনার ওপরে ঢেলে দেই। শোধ নিলাম সেদিন হসপিটালে ফেলে দেওয়ার জন্য। কথাটা বলে ভো দৌড় দেই, আর বাবা ভাইয়ার কাছে চলে আসি আর খিলখিলিয়ে হেসে উঠি। ইস, একটা পিক তুলে নিলে মন্দ হতো না, পুরা সাদা ভূত হয়ে গেছে ময়দা দিয়ে। কথাটা বলে আবারও হাসিতে মেতে উঠি। অন্যদিকে হামিম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হামিম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ওভাবেই। সে বোঝার চেষ্টা করছে যে এই মুহূর্তে ঠিক কি হলো তার সাথে। আর যখন বুঝতে পারলো তখন রেগে গেল খুব। ভূত! এত জোরে কারোর গলা পেয়ে হামিম আশেপাশে তাকিয়ে দেখে মলি ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। সেটা দেখে হামিম এক গ্লাস পানি নিয়ে মলির সামনে গিয়ে মুখে পানি ছিটাই। একটু পর মলির জ্ঞান ফেরে, আর চোখের সামনে হামিমকে এই অবস্থায় দেখে আবারও চিৎকার করে জ্ঞান হারায়। হামিম বেচারা পড়েছে ঝামেলায়, তাই হামিম তার ঘরে চলে গেল ফ্রেশ হতে। তারপর মনির কাছে যাবে, আর আদিয়াকে পরে দেখে নেবে সে, এমনটা মনস্থির করে। সেদিন আমরা হামিম আর ওনার মায়ের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। হামিম আমাকে কিছু বলেনি সেদিন, সাথে বাবা আর ভাইয়া ছিল বলে। তবে আমি এখন মনে মনে খুব বেশি খুশি, কারণ প্রতিশোধ নিতে পেরেছি আমি। এরপর কেটে যায় আরও 2 দিন। এই 2 দিনে আহমেদ কোম্পানির অনেক শ্রমিক মারা গেছে, কেউ কোমায় আছে, আর কেউ সুস্থ হয়েছে। এভাবে মনটা বড্ড বেশি ভার হয়ে আছে। একদিন হসপিটালে একটা মিটিং ডাকা হয়, সেখানে হসপিটালের কয়েকজন ডাক্তার সহ আমিও সেখানে ছিলাম। মিটিং শেষ করে বের হয়ে আমার চেম্বারের দিকেই যাচ্ছিলাম, কিন্তু চেম্বারের সামনে হামিমকে দেখে ঘাবড়ে যায় আর উল্টো দিকে হাঁটা শুরু করি। এখন উনিও যদি প্রতিশোধ নেওয়ার জন্য আসে, তবে তো পুরো হসপিটালের সামনে আবারও আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। কথাটা ভেবেই হাঁটার স্পিড বাড়িয়ে দেই, কিন্তু বেশি দূর যেতে পারিনি। তার আগেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এত ভীতু হয়ে ডক্টর হলেন কিভাবে? কথাটায় কেমন যেন অপমান বোধ হলো আমার, তাই রেগে পেছনে ঘুরে আঙ্গুল তুলে কিছু বলার জন্য তাকাতেই যাই, কারণ উনি আমার দিকে খুব রেগে তাকিয়ে আছে। উনি যেভাবে রেগে আছে তাতে ওনার কাছে আমার রাগ কিছুই না। কি সব হাওয়া ফুস হয়ে গেল? কথা কেন বলছেন না মিস আদিয়া? আমি যে ভীতু সেটা কি আবারও প্রমাণ করার জন্য এভাবে গুটিয়ে রয়েছেন নাকি? আমি এবার কয়েক পা পিছিয়ে যাই আর রেগে বলি, আপনার মতো ডাইনোসর বজ্জাত বেটাকে ভয় পেতে আমার বয়েই গেছে। কথাটা বলে আবারও দৌড় লাগায়, আর উনি পেছন থেকে বোকার মতো তাকিয়ে রইল। এরপর কেটে যায় আরও 15 দিন। এই কদিনে হামিমের সাথে আমার বহুবার দেখা হয়েছে হসপিটালে। উনি আহমেদ কোম্পানির সেই কেসটার তদন্ত করার জন্য মাঝে মধ্যেই হসপিটালে আসতেন, এটা ওটা জানার জন্য। আর দুজন সামনাসামনি পড়লে দুজন এমন ভাব ধরতাম যেন কেউ কাউকেই চিনি না। ভালোই কাটছিল দিন,
কিন্তু হঠাৎ একদিন হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি সেই আন্টিটা, মানে হামিমের মা, আমার বাড়িতে। ওনাকে দেখে যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি ওনার সাথে হামিমকে দেখে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, কিন্তু তোমার সাথে অভিমান করেছি আমি। কেন আন্টি? আমি কি কিছু করেছি? তুমি তো সেদিনের পর আর আমার সাথে দেখা করতেই গেলে না। হামিমকে কতবার বলেছি তোমাকে নিয়ে যেতে, কিন্তু তুমি নাকি খুব ব্যস্ত, তাই আসতে পারবে না। তাই আমিই চলে এসেছি তোমার সাথে দেখা করতে। খুব ভালো করেছেন আন্টি, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলেই আমি হামিমের দিকে আর চোখে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে আসি, আর ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিচে নেমে আসি। আর আসার পর যে কথাটা শুনি, সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, একদমই। বিয়ে মানে? কার বিয়ে? আদিয়া, তুই ভেতরে যা, তোর সাথে এটা নিয়ে পরে কথা বলছি। বাবা, ভেতরে যা। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসি, আর গভীর ভাবনায় মগ্ন হই। হঠাৎই বিয়ের কথা কেন বলল বাবা? এসব নিয়ে যখন ভাবছিলাম, তখন ঘরে কারোর প্রবেশ ঘটে। আমি মাথা তুলে তাকিয়ে দেখি হামিম। ওনাকে দেখে আমি খুব বেশি অবাক হই। আপনি আমার ঘরে কেন? আর দরজা কেন লাগাচ্ছেন? উনি আমার কথার কোনো উত্তর না দিয়েই দরজাটা আটকে খাটে বসে। উনি বসার সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই। কি করতে চাইছেন আপনি? তোমার সাথে কথা বলতে চাইছি। বাপরে, আপনি থেকে ডিরেক্ট তুমি? হুম। আর যাই হোক, নিজের হবু বউকে তো আর আপনি করে বলতে পারি না। হবু বউ মানে? কে আপনার হবু বউ? কেন, তুমি? মাথা ঠিক আছে আপনার? কি সব আজে বাজে কথা বলতে চাইছেন? নিচে তো শুনলেই বিয়ের কথা চলছে, আর সেটা তোমার আর আমার বিয়ের জন্য। আমি আপনাকে বিয়ে করব না। আপনাকে কেন? কাউকেই আমি বিয়ে করব না। আমি এখনই বাবার কাছে যাব। আদিয়া, এটা আমার মায়ের শেষ ইচ্ছে। শেষ ইচ্ছে মানে? মানে মায়ের ক্যান্সার। আর বেশি দিন গেলে 1 মাস বাঁচবে সে। তারপর তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে পরকালে। ওনার কথা শুনে আমি খুব অবাক হই, তার সাথে খুব খারাপও লাগে। প্লিজ আদিয়া, আপনি এই বিয়েটা ভেঙে দিবেন না। আমার মায়ের কথা চিন্তা করে আপনি প্লিজ এই বিয়েটা করুন। আমার মার শেষ ইচ্ছেটা প্লিজ পূরণ করে দিন। আমি ওনাকে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকি। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার উত্তর জানার জন্য। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমি ওনাকে বলি, আমার একটু সময় দরকার, আমি আপনাকে পরে জানাচ্ছি। ঠিক আছে, সময় নিন আপনি, কিন্তু উত্তর যেন পজিটিভ আসে। তারপর উনি ঘর থেকে চলে যায়, আর আমি ধপ করে বিছানায় বসে পড়ি। কি করব বুঝতে পারছি না আমি। এসব নিয়েই চিন্তা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। আমি সকালে হসপিটালে যা আমি যখন সকালে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন হঠাৎই ফোনটা বেজে ওঠে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হামিম বলছি। জি বলুন। আমি আপনার সাথে আজ একটু দেখা করতে চাইছি, আপনার কি সময় হবে? হসপিটালে এখন খুব চাপ তো, মনে হয় পারবো না। জরুরি কোনো কথা? জরুরি কোনো কথা থাকলে আপনি হসপিটালে চলে আসুন, সেখানে না হয় কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা রেখে নিচে ডাইনিং টেবিলে বসার পর মা খাবার বেড়ে দেয়। আমার খাওয়ার মাঝেই সেখানে বাবা উপস্থিত হয়। তোর সাথে আমার কিছু কথা আছে দিয়া। আমি জানি তুমি কি বলবে বাবা, আমার একটু সময় চাই। হাতে একদমই সময় নেই। হামিমের মা অসুস্থ, তাই তিনি চাইছেন 2 দিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে। বাবা প্লিজ, এটা নিয়ে এখন চাপ দিও না। আমি সময় চেয়েছি তো, আমাকে ভাববার একটু সময় দাও। আমি মত দেওয়ার আগে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। কথাটা বলেই বাসা থেকে বেরিয়ে আসি। চেম্বারে বসে রোগী দেখছিলাম, তখন সেখানে উপস্থিত হয় হামিম। রোগী বিদায় করে দিয়ে ওনাকে বসতে বলি। কি খাবেন, চা না কফি? না, কিছুই লাগবে না, আমি এসেছি তোমার সাথে কথা বলতে, কথা বলেই চলে যাব। কি লোক রে বাবা, এক সময় তুমি বলে, আরেক সময় আপনি করে বলে।
মাথার নাটবল্টু কি ঢিলা হয়ে গেছে নাকি? যা ইচ্ছে হোক, এইসব নিয়ে কথা বলে কথা বাড়বে। তার থেকে ভালো শর্টকাটে কথা বলে বিদায় দেওয়া যায় কোনাকে। হ্যাঁ বলুন, কি বলতে চান আপনি? আমার মায়ের হাতে তো বেশি সময় নেই, তাই উনি চাইছে কাল পরশুর মধ্যে বিয়েটা যাতে হয়ে যায়। হুম, বাবা বলেছে আমাকে। আমি জানি তুমি এসবের জন্য মোটেও প্রস্তুত নও, কিন্তু তারপরও আমি স্বার্থপরের মতো আমার মার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তোমার কাছে অনুরোধ করছি। রাজি হয়ে যাও। আমার মা তোমাকে দেখে মনে করেছে তুমি সঠিক আমার জন্য। তুমিই পারবে সারা জীবন আমার হাতটা ধরে একসাথে চলতে। তাই মায়ের শেষ ইচ্ছা হিসাবে তোমাকে নিজের ছেলের বউ হিসাবে পেতে চাইছে। হুম, আমি বুঝতে পারছি সবটা। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইছি না। তারপরও একজন মৃত্যু পথযাত্রী মায়ের কথা ভেবে আমি বিয়েটা করব। সত্যি তুমি বিয়েটা করবে? হুম, করব। বুকের ওপর থেকে একটা পাথর সরল। আমি এখনই বাড়িতে গিয়ে মাকে জানাই। মা জানলে খুবই খুশি হবে। আর বিয়ের আয়োজনও তো করতে হবে, তাই না? হুম। তারপর উনি চলে যায়, আর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেই। আমাদের বিয়ে ঠিক হয় ১ সপ্তাহ পরে, কারণ আমার বাবা বলেছে একমাত্র মেয়ের বিয়ে তিনি ধুমধাম করেই পালন করবে। তাই এই সময়টুকু নেওয়া। এর মাঝে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই ওনার মা খুব অসুস্থ হয়ে পড়ে। আর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররা জানায় ওনার হাতে আর বেশি সময় নেই, যে কোনো সময় যা কিছু হতে পারে। আর তখনই হামিমের মা আমার বাবাকে ডেকে পাঠায় ওনার কেবিনে। ভাই সাহেব, আমার সময় তো শেষ, কিন্তু সেই শেষ সময়টুকুতে আমার ছেলেটার পাশে আপনার মেয়েটাকে দেখতে চাই পুত্রবধূ হিসাবে। আপনি প্লিজ আমার ইচ্ছাটা পূরণ করুন, নয়তো মরেও আমি শান্তি পাবো না। আপা, আপনি এভাবে বলবেন না। আমি এখনই ওদের বিয়ের ব্যবস্থা করছি। অতঃপর আমাদের সেই দিনই বিয়ে হয়ে যায় পারিবারিকভাবে। তার পরের দিনই ওনার মা মারা যান। উনি খুব ভেঙে পড়েন। আমাকে জড়িয়ে ধরে সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন। কিন্তু সেখানে কোথাও তখন নীলা আপুর ছায়াও দেখিনি। ওনার মৃত্যুর খবর শুনেও আসেননি। এতে আমি খুব অবাক হই, কিন্তু পরে জানতে পারি আপু দেশের বাইরে ছিলেন, তাই আসতে পারেনি। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। আমাদের বিয়ের 17 দিন চলছে এখন। হামিম এখন আমাদের বাড়িতেই থাকে, তবে উনি এক রুমে আর আমি আরেক রুমে। বাবা হামিমকে একা কিছুতেই ওই বাড়িতে থাকতে দিবেন না, তাই এখানেই রেখে দেওয়া। আমি মাঝে মধ্যে হসপিটাল থেকে ওনার রুমে গেলে আমার সাথে কথা বলতে খুব স্বাভাবিকভাবেই। আবার উনিও আমার সাথে কথা বলার জন্য আমার রুমে যেতেন, আর বাড়ির কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না। একদিন হসপিটাল থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওনার রুমে যাওয়ার সময় শুনতে পাই উনি কারোর সাথে ফোনে কথা বলছেন। কেসটা অ্যাক্সিডেন্ট কেস হিসাবে চালিয়ে দাও, আর আহমেদ কোম্পানির যে সকল শ্রমিক মারা গেছে, কোমায় আছে, তাদের পরিবারের সাথে কথা বলো যে তাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে। আমি যেটা বলেছি সেটাই হবে। আর যা প্রমাণ আছে সব নষ্ট করে দাও। কথাগুলো শুনে আমার দুনিয়াটা থমকে যায়। এতগুলো মানুষের মৃত্যু উনি টাকা দিয়ে সব ঠিক করতে চাইছে? কত টাকা ঘুষ দিয়েছে আহমেদ কোম্পানির মালিক আপনাকে? ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলি আমি, আর উনি অবাক চোখে আমার দিকে তাকায়। কি বলছো এসব? ঘুষ দিয়েছে মানে? এই মাত্রই তো বললেন সেদিনের আহমেদ কোম্পানিতে ঘটা সেই ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট কেস হিসাবে চালিয়ে দিতে, আর সব প্রমাণ নষ্ট করে দিতে। আমার কথা। চুপ, একদম চুপ। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি খুব খারাপ একটা মানুষ। চলে যান এখান থেকে। আমি আপনার মুখ দ্বিতীয়বার দেখতে চাই না। আমি আপনার নামে পুলিশ কেস করব, আর সেই সব শ্রমিকদের ন্যায় পাইয়ে ছাড়বো আমি। আমি গেলে আমার সাথে তুমিও যাবে এই বাড়ি থেকে, কারণ তুমি আমার স্ত্রী। মানি না আমি এই বিয়ে, আর না মানি স্বামী হিসাবে আপনাকে। আর আমি আপনার সাথে কোথাও যাব না। চলে যান এখান থেকে। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি।
আমার রাগ উঠিও না, চুপচাপ আমার সাথে চলো। আমার হাত ধরতে গেলে আমি পেছন থেকে সরে দাঁড়াই আর রেগে চিৎকার করে বলি, আপনার মতো স্বার্থপর মানুষের সাথে আমি কোথাও যাব না। বেরিয়ে যান এই বাড়ি থেকে, নয়তো পুলিশ ডাকবো আমি। তুমি কিন্তু চলে যান এখান থেকে। বেশ, চলে যাব, তবে মনে রেখো আমার দরজায় তোমাকে আসতেই হবে। তারপর উনি আমাকে আর কিছু না বলে বেরিয়ে যান ঘর থেকে। আর আমি কান্নায় ভেঙে পড়ি। ভাবতেও অবাক লাগছে, আমার স্বামী একজন অসৎ ব্যক্তি এতগুলো মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ দিয়ে কেসটা ধামাচাপা দিতে চাইছে। না, আমি এটা হতে দিব না। আমি ওদের ন্যায় পাইয়ে ছাড়বো। এমন মনস্থির করে আমি পুলিশের কাছে যাই, কিন্তু তারা পরিষ্কার করে জানিয়ে দেয় তারা এই কেসটা নিবে না। এসব নিয়ে কয়েকদিন খুব চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। তনয় স্যারকেও আমি আগেই সবটা জানিয়েছিলাম, উনি সবটা জানে। উনিও কম চেষ্টা করেননি, কিন্তু ফলাফল শূন্য। একদিন ওনার সাথে কথা বলছিলাম কিভাবে সেই শ্রমিকদের ন্যায় পাইয়ে দিব, অপরাধীদেরকে শাস্তি দিব। তখন সেখানে উপস্থিত হয় হামিম। হামিমকে দেখে আমি খুব অবাক হই তখন। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে বলেছি না আমি আপনার মুখ দ্বিতীয়বার না দেখতে চাই না। তারপরও কেন এসেছেন এখানে আপনি? উনি আমার কথা শুনে মুচকি হেসে বলে ওঠে, কি, কোনো কিছু করতে পারলে না তো? কোনো পুলিশ কেস নিল না তো? আপনি কিভাবে জানলেন এসব? আপনি কি তবে এসবের পেছনে রয়েছেন? একদম ঠিক, আমি এসবের পেছনে রয়েছি। আমি না চাইলে কোনো পুলিশ কেসটা হাতে নিবে না, আর না তুমি কোনো প্রমাণ হাতে পাবে। আপনি চাইছেনটা কি? এভাবে এতগুলো মানুষের ক্ষতি কেন করছেন আপনি? কেন অপরাধীদেরকে শাস্তি পাইয়ে দিচ্ছেন না? আপনি চাইছেনটা কি? এভাবে এতগুলো মানুষের ক্ষতি কেন করছেন আপনি? কেন অপরাধীদেরকে শাস্তি পাইয়ে দিচ্ছেন না? আপাতত তোমাকে চাইছি। আমাকে চাইছেন মানে? মানে হলো আমি চাইছি তুমি বউ সাজে আমার সাথে আমার বাড়িতে যাবে, এবং আজ থেকে সেটাই হবে তোমার নিজ বাড়ি। আমি যাব না আপনার সাথে। আর খুব শীঘ্রই আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন। তুমি যদি আমার সাথে যাও, তবে 1 মাসের মধ্যে তোমাকে আমি সমস্ত প্রমাণ হাতে দিব। কে, কেন, কিভাবে ওই শ্রমিকদের সাথে অমন করেছে সেসব তোমার হাতে পেয়ে যাবে। তবে তোমাকে কথা দিতে হবে তুমি আমার বাড়িতেই থাকবে নিজের ইচ্ছাতেই। আমি কিছুক্ষণ এক মনে ভেবে উত্তর দেই, ঠিক আছে, আমি যাব, তবে আজ নয়, কয়েকদিন পর। ঠিক আছে, সমস্যা নেই, তবে চালাকি করতে যেও না কিন্তু। তারপর উনি চলে আসে সেদিন। আর আমি নিজের মনের সাথে যুদ্ধ করে যাওয়ার জন্য প্রস্তুত হই। 1 মাসের ব্যাপার, সেটা দেখতে দেখতেই চলে যাবে। প্রমাণগুলো হাতে পেলেই আমি চলে আসব। আমার এই কাজে অনেকগুলো মানুষ ন্যায় পেয়ে যাবে। এমনটা ভেবেই আমি রাজি হই ওনার বাসায় যাইতে। কয়েকদিন পর উনি আমার জন্য বউ সাজার জন্য শাড়ি গহনা পাঠায়, যেগুলো পরে ওনার বাড়িতে যেতে বলেছে আমাকে। আর এখন এখান থেকে কোনো জামা কাপড় কসমেটিক্স নিতেও বারণ করেছে। আমিও তার পাঠানো শাড়ি গহনা দিয়ে তৈরি হয়ে নেই। আমার পরিবার কিছুই জানতো না যে আমার আর হামিমের মধ্যে সমস্যা ছিল, তাই যেতেও কোনো সমস্যা হয়নি। বাড়ির থেকে নিচে এসে দেখি উনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মা, বাবা আর ভাইয়ের থেকে বিদায় নিয়ে ওনার পাশে বসে পড়ি। উনি আমায় দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্রাইভারকে গাড়ি চালাতে বললেন। তারপর সেদিন ওনার বাড়িতে ঢোকার পর একটা মেয়েকে দেখতে পাই। উনি তখন ওই মেয়েটাকে দেখেই আমাকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার জন্য বলে ওঠে। কথাটা শুনে খুব অবাক হয়েছিলাম, কারণ আমাদের মধ্যে তেমন কিছু হয়নি যে সে স্ত্রী হিসাবে মেনে নিবে না। উল্টো উনি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছেন। পরে ওদের কথা শুনে বুঝতে পারি যে মেয়েটা ওনার বড় বোন। আর সেদিন ওনার বড় বোন বলেছিল ওনার বাবা মা ছোট থাকতে মারা গেছিল। তবে সেই মহিলা কে, যে কয়েকদিন আগে মারা গেল? এমন নানান প্রশ্ন এখনো আমার মাথায় ঘুরছে। তারপরও আমি ওই মানুষগুলোকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চেয়েছি। 1 পা দিয়েছিলামও,
তারপর কি হয় মনে নেই, তবে জ্ঞান ফেরার পর পায়ে কোনো পোড়া দাগ দেখিনি। সেটাও আমার কাছে একটা রহস্য। আর সেদিন রাতে আমি ওনার ল্যাপটপটা শাড়ি পরার জন্য নেইনি। ওনার ল্যাপটপে ওই শ্রমিকদের দুর্ঘটনার প্রমাণ থাকতে পারে সেটা ভেবেই নিয়েছিলাম, যাতে করে প্রমাণগুলো হাতে চলে আসে সেই দিনই। কিন্তু কপাল খারাপ, তাই ল্যাপটপটা ভেঙে চুরমার হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড অতীতের কথা ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়ি মনে নেই, কিন্তু হঠাৎ গালে কারোর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠি। দিয়া ওঠো, খাবার এনেছি, খাবে চলো। হামিমের গলার স্বর পেয়ে আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। উনি সেটা দেখে মুচকি হাসে। খাবার নিয়ে চলে যান, খাবো না আমি। মায়ের খেতে না চাইলে চুপচাপ খেয়ে নাও। খাবার খাওয়ার থেকে মায়ের খাওয়াই ভালো, কারণ এত এত প্রশ্ন মাথায় নিয়ে আমি খেতে পারবো না। কি প্রশ্ন যাচ্ছে তোমার মনে? বলেই তো পারো উত্তর দিব না, আর বলেও তাই কোনো লাভ নেই। বলতেও তো পারি, তুমি বলেই দেখো না। সত্যি বলবেন? হুম, বলবো। তবে সেসব উত্তর দেওয়ার মতো হলে শুধু দুইটার প্রশ্নের উত্তর দিব। উত্তর দেওয়ার মতোই, আর আপনার কাছেই সব উত্তর আছে। বেশ তো, বলো, কি প্রশ্ন আছে? আর খাবারটা মুখে নিয়ে নাও। উনি আমার মুখের সামনে খাবার ধরে কথাটা বলে। আমিও কিছু না ভেবে ওনার হাত থেকেই খেতে শুরু করি। আর খেতে খেতেই ওনাকে প্রশ্ন করে উঠি, আপনার মা তো কয়েকদিন আগেই মারা গেল, তবে সেদিন নীলা আপু কেন বলল বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকে উনি আপনাকে বড় করেছেন? উনি হঠাৎ আমাকে খাইয়ে দেওয়া বন্ধ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওই দৃষ্টির মানে বুঝলাম না, তবে বেশ কিছুক্ষণ পর উনি বলে উঠল, কয়েকদিন আগে যিনি মারা গেছেন উনি আমার মা নন। ওনাকে আমি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসে মায়ের আসনে বসিয়েছি 2 বছর আগে। ছোট থাকতে মা বাবা মারা যান, প্রথম বাবা, তারপর মা। আমার মাকে আমি বড্ড বেশি ভালোবাসতাম, তাই মা মারা যাওয়ার পর মায়ের মৃত্যুটা আমাকে বড্ড বেশি আঘাত করে। তখন নিজেকে মানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমি পারছিলাম না। আপু আমাকে খুব ভালোবাসে, আপু আমাকে আগলে রাখতো সব কিছু থেকে, কিন্তু তারপরও আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। একদিন একটা কেসের তদন্ত করার জন্য বৃদ্ধাশ্রমে যাই, আর সেখানে গিয়ে ওনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে খুব। মনে হচ্ছিল আমার মা বুঝি এখানেই রয়েছে। আমি প্রায় সময় ওনাকে যেতাম, গিয়ে দেখা করে আসতাম ওনার সাথে। এভাবে ওনার প্রতি আমার মায়া দিন দিন বাড়তে থাকে। তাই আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে এসে মায়ের আসনে বসাই। আর এইসব কিছুতে আপুর আপত্তি ছিল, তাই উনি মারা যাওয়ার পরও ওনাকে দেখতে আসেননি। উনি উনি কথাগুলো বলার সময় চোখে পানি টলমল করছিল। আমারও চোখের কোণে পানি জমেছে। উনি নিজেকে সামলে আমার মুখের সামনে খাবার ধরে। আমি ওনার দিকে তাকিয়ে খাবারটা খেয়ে নেই চুপচাপ। আরেকটা প্রশ্ন করতে পারবে? তাড়াতাড়ি করো, নয়তো আর উত্তর পাবে না। আমি ওনার কথা শুনে ভুলেই গিয়েছিলাম যে দুইটা প্রশ্ন করতে পারবো। ওই দিন আমাকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে কেন বলেছিলেন? আমার এই কথাটা শোনার পর ওনার চোখ মুখের রং আবারও পাল্টে যায়। চোখ মুখ শক্ত করে বলে ওঠে, এই প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন করো। আপনি না বললে, আপনি না বললেন দুইটা প্রশ্নের উত্তর দিবেন, তো দিন না উত্তর। এমন কেন করছেন বলুন তো? দুইটা প্রশ্নের উত্তর যদি দেওয়ার মতো হয় তবে দিব বলেছি, আর এটার উত্তর দেওয়ার মতো প্রশ্ন নয়। অন্য প্রশ্ন করো। বুঝতে পারলাম উনি এই প্রশ্নের উত্তর দিবেন না, তাই অন্য প্রশ্ন করাই ভালো। তাতে করে একটা রহস্য ভেদ তো করতেই পারবো, আর নয়তো এভাবেই রহস্যের মায়া জালে ঝুলে থাকতে হবে আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে ভাবছিলাম, তখন কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিলেন কেন? ওই বাড়িতে আপু আর দুলাভাই এসেছে, তাই এখানে নিয়ে এসেছি। তোমাকে ভালো করে বললে তুমি আসতে না, তাই এভাবেই নিয়ে আসা। কিন্তু আমি ওখানে থাকলে সমস্যাটা কি ছিল? অনেক সমস্যা ছিল, যেটা এখন তোমাকে বলা যাবে না। তাই তুমি চুপচাপ এখানে শুয়ে পড়ো, আমি আসছি এক্ষুনি। মানে, আপনি আসবেন কেন?
বারে, আমার ঘর, আমার বউ, তো আমি আসবো না কি কে আসবে? মানে আপনি আমার সাথে এক ঘরে থাকবেন নাকি? হুম, বউ থাকতে বউয়ের সাথে থাকবো না তো একা একা থাকবো নাকি? আর একদিন, আর এতদিন বিয়ে করার পরও একা থেকেছিলাম, কারণ বউ শ্বশুর বাড়িতে ছিল। কিন্তু এখন তো তুমি আমার বাড়িতে। আর গত রাতে একা শুতে দিয়েছি বলে যে আজও একা শুতে দিব, এতটাও ভালো আমি নই। তাই আজ আমি তোমার সাথেই থাকবো, আর তুমি থাকবে আমার বুকে। না, আমি ঘুমাবো না আপনার সাথে। আস্তে চিল্লাও, কানের পর্দাটা ফেটে যাবার উপক্রম হয়েছে। আমি শোবো না আপনার সাথে, চলে যান এখান থেকে। তোমার শুতে হবে না, আমিই শুবো তোমার সাথে। কথাটা বলে উনি ঘর থেকে চলে যায়, আর আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দরজাটা লাগিয়ে দেই, আর হাঁপ ছেড়ে নিশ্চিন্ত মনে পা ছড়িয়ে শুয়ে পড়ি। হঠাৎই মাঝরাতে কারোর গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় আমার। আমি ধীরে ধীরে চোখ খুলে আমার ওপর হামিমকে দেখে খুব জোরে একটা চিৎকার দেই। হামিম আমার চিৎকারে লাফিয়ে শোয়া থেকে ওঠে। উনি ওঠার সাথে সাথেই আমিও খাট থেকে নিচে নেমে দাঁড়াই। উনি ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, এভাবে চিৎকার করলে কেন? আমি ওনার কথার কোনো উত্তর না দিয়েই দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। দরজা তো আমি তখন ভালো করেই লাগিয়েছি, তারপরে উনি ভেতরে আসলো কিভাবে? কি হলো, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলবা তো, কেন ওভাবে চিৎকার করলে? আপনি এখানে কিভাবে? বুঝলাম না, কিভাবে এলেন? উড়ে এসেছি। মজা করছেন নাকি সত্যি? দেখুন, মজা করলে একদম মজা করবেন না বলে দিচ্ছি। সত্যি করে বলুন, আপনি মানুষ না জিন? আমার শেষের কথাটা শুনে উনি চোখটা বড় বড় করে তাকায় আমার দিকে। উনি আমার কথায় এতটাই অবাক হয়েছে, চোখ যেন বেরিয়ে আসবে। আমি আপনাকে ভয় পাই না একদমই। তাড়াতাড়ি বলুন আপনি কে? কিভাবে এই ঘরে এলেন? নয়তো ভালো হবে না কিন্তু। একটা থাপ্পড় দিয়ে না সব দাঁত ফেলে দিব। যে কয়টা দাঁত পোকা খাইয়েছে সেসব দাঁতও পড়ে যাবে থাপ্পড় দিলে। ওনার কথা শুনে আমার হাত আপনা আপনি বাম গালে চলে যায়। যা বাবা, এটা উনি জানলো কেমনে? কথা বলার সময় তো ওই দাঁতগুলো দেখা যায় না, তবে উনি জানলেন কেমনে? আল্লাহ, এটা নিশ্চয়ই কোনো জিন ভূত হবে। আল্লাহ বাঁচাও, ভূত! কথাটা চিৎকার করে বলেই একটা দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলি, আর আরেক দৌড়ে একদম নিচে চলে যায়। আর নিচে এসে দেখি আমার সামনে মলি। কিন্তু আমার তো বাড়িতে না, এটা তো অন্য একটা বাড়ি। এ বাড়িতে মলি এলো কিভাবে? কিন্তু সেসব প্রশ্ন গুরুত্ব না দিয়ে আমি মলিকে জাপটে ধরি। আপামনি, কি হয়েছে? আপনি এইভাবে চিল্লাইতেছেন কেন? আমি মলিকে ভয়ে ভয়ে বলে উঠি, মলি, ভূত আছে আমার ঘরে। দরজা বন্ধ থাকার পরও ভেতরে চলে গেছে কিভাবে? আমার কথাগুলো শুনে মলি ঠকঠক করে কাঁপি শুরু করে দিয়েছে। আপামনি, হাসা কইছেন? আপনি ভূত? মাসখানেক আগে আমারেও না দেখা দিছিল সাদা একটা ভূত। মলির কথা শুনে আমার এবার বেশি ভয় করছে। আমাদের কথার মাঝেই হামিম রুপি সেই ভূতটা নিচে নেমে আসে, একদম আমার সামনে দাঁড়ায়, বুকে হাত গুজে। ওনাকে আমার সামনে দেখে আমি উল্টো দৌড় দেই, কিন্তু বেশি দূর যেতে পারিনি। তার আগেই উনি আমাকে কোলে তুলে নেয়। হঠাৎই এরকম হওয়াতে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। মলি, বাঁচাও আমাকে, ভূত! আমার কথা শুনে মলি জোরে ভূত বলে মাটিতে লুটিয়ে পড়ে। আমি চোখ বড় বড় করে একবার মলির দিকে তাকাই, তো একবার হামিম রূপী ভূতটার দিকে তাকাই। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে কোল থেকে নামায়। আমি দৌড় দিতে গেলে আমার হাতটা ধরে রাখে। আমি হাত মোচড়ামুচড়ি করছি ছাড়াবার জন্য, কিন্তু একটা ভূতের কাছে আমার শক্তি নগণ্য। উনি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন লাগায়। সেটা দেখে আমি আরো বেশি অবাক হয়ে যাই। ভূত কি ফোনও চালায়? ডিজিটাল বাংলাদেশে কি ডিজিটাল ভূতেরও উৎপত্তি হলো নাকি? আমি এসব ভাবছি, আর উনি এরই মাঝে ফোনটা রেখে আমাকে আবারও কোলে তুলে নেয়। আমি কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করে চলেছি, কিন্তু নামতে পারছি না।
উনি ঘরে এসে আমাকে খাটে বসিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দেখুন, আমি কিন্তু কোনো ভূতের ক্ষতি করি নাই। আমাকে ছেড়ে দিন প্লিজ। আর আমার জামাইকেও ফিরিয়ে দিন না প্লিজ। জামাই? আমার জামাইয়ের রূপ ধরে আসেন। নিশ্চয় আমার একমাত্র ডাইনোসর জামাইটাকে কোথাও রেখে এসেছেন, নয়তো আমি এত চিৎকার করলাম। উনি এলো না কেন? প্লিজ আমার জামাইকে ফিরাইয়া দেন। চুপ, একদম চুপ, স্টুপিড কোথাকার। ভূত বলতে কিছুই নেই, তাই এমন বোকা বোকা কথা আরেকবার বললে এমন থাপ্পড় দিব যে ভূত বলতে কোনো ওয়ার্ড আছে সেটাই ভুলে যাবে। আমাকে তোমার কোন অ্যাঙ্গেলে ভূত মনে হয় শুনি? আনসার মি। চুপ করে থাকবা না? ওনার ধমকে আমি এবার ভ্যা করে কেঁদে ফেলি। উনি হকচকিয়ে উঠে আমার কান্নার আওয়াজে। শাহরুখ, কেঁদো না, আর ধমক দিব না। তুমি শান্ত হও, কেঁদো না। শাহরুখ শব্দটা শুনে মনের ভিতরে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো। আমি কান্না ভুলে ওনার দিকে ফেলিয়ে তাকিয়ে আছি, আর উনি আমার চোখের পানি মুছে দেয়। তুমি এমন বোকা বোকা কথা বলছিলে, তার জন্যই তো এভাবে ধমক দিতে হলো আমার, আর তোমাকে কাঁদতে হলো। আমি কোনো জিন কিংবা ভূত নই। আমি হামিম, তোমার একমাত্র স্বামী। আর রুমে আসার জন্য কি ভূত হতে হয় নাকি? বারান্দার আর একটা এক্সট্রা চাবি আছে, কি করতে? হ্যাঁ আল্লাহ, বলুন। উনি মুচকি হেসে বলে ওঠে, আল্লাহ, হাতটা দিন আমার। হাত দিয়ে কি করবা? দিন তো। তারপর উনি হাত দিলে আমি ওনার নখে চাপ দিয়ে ধরি। উনি ব্যথায় আউচ করে ওঠে, আর আমি বিশ্ব জয় করা হাসিতে মেতে উঠি। আমি এখন শিওর উনি কোনো জিন বা ভূত নয়, আমার একমাত্র স্বামী। ব্যথা দিলা কেন? ব্যথা পেলেন বলেই তো শিওর হলাম আপনি কোনো জিন বা ভূত নন। মানে? মানে হলো, ছোট থাকতে মামার বাসায় গেলে নানু বলতো ভূত জিন ধরলে নাকি হাতের নখ চাপ দিলে ব্যথা পায় না, তাই সেই টেকনিকটা এখন ব্যবহার করলাম। উনি আমার মাথায় একটা টুকা মেরে বলে উঠলে, পান্নার পলাতক পাগল একটা কথাকার। আমি ওনার কথায় তেলে বেগুনে জ্বলে উঠি। এই, আপনি কাকে পাবনার পাগল বলছেন? হ্যাঁ, ঘুষি দিয়ে একদম নাক ভোচা করে দেব। তুমি পাবনার পাগল, আর ওদের থেকে একটা ঘুষি দিয়ে আমার কত শক্তি। ওনার কথাগুলো শুনে দমে যায়, কারণ যতই হোক কেউ তাকে মারতে বলে মারা যায় না। তাই আমি চুপ করে বসে আছি, কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় উনি তো আমার উপরে ছিল তখন। কিন্তু কেন তখন ওভাবে শুয়েছিল? এই মিয়া, আপনি তখন আমার উপরে শুয়েছিলেন কেন? কোন কুমতলবে তখন এমন করেছেন? দেখছিলাম তোমার কয়টা দাঁতে পোকাই খেয়েছে। এই, তুমি না একজন ডাক্তার? ডাক্তার হয়ে নিজের দাঁতের এই হাল কেন? দেখুন, একদম দাঁত নিয়ে কথা বলবেন না। আমার দাঁত যথেষ্ট সুন্দর আছে, ঠিক আছে? সেটা তো দেখতেই পারছি। দেখুন, আপনার সাথে কথা বলে কোনো ফায়দা নেই। যান, এই ঘর থেকে যান, ঘুমাবো আমি। আপনার সাথে কথা বলে কথা বাড়বে, আর রাত পার হয়ে সকাল হয়ে যাবে। আমি এই ঘর থেকে কোথাও যাচ্ছি না। আমি আজ থেকে তোমার সাথে একই রুমে থাকবো। খেলবো না থুকু, থাকবো না আমি আপনার সাথে। বের হন এই ঘর থেকে। উনি আমার কথায় পাত্তা না দিয়েই আমাকে এক হাতে জড়িয়ে ধরে কিছুটা ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। আর উনি আমার পাশে শুয়ে পেছন থেকে এক হাত আমার গলা, আরেক হাত পেটে রেখে শুয়ে পড়ে। ওনার ছোঁয়ায় কেঁপে উঠি আমি। আর উনি মুচকি হেসে আমার কপালে একটা চুমু দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে পড়ে। আমি ওনার আলতো ছোঁয়ায় একদম ফ্রিজড হয়ে যায়। কি হলো এটা? কি করলো এটা? সকালে কারো চিৎকারে ঘুম ভাঙে আমার। আমি চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ গতকাল উনি আমাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল এটা সে বাড়ি নয়। এটা আগের সেই বাড়িটা, বুঝলাম না কিছু। রাতে ওই বাড়ি আর সকালে এই বাড়ি, উনি এমন কেন করছেন? এসব ভাবনার মাঝেই আবার নিচ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। আমি হুড়মুড়িয়ে দৌড়ে নিচে ড্রয়িং রুমে চলে আসি। আর এসে দেখি নীলা আপু এসেছে, আর হামিম নীলা আপুর সাথে রেগে কথা বলছে। বুঝি না বাবা, উনি আপুর সাথে এমন আচরণ কেন করে?
নীলা আপু আমাকে দেখে আমার সামনে এসে গালে হাত দিয়ে বলে, কেমন আছো দিয়া? আমি কিছু বলবো তার আগেই হামিম আমাকে চিৎকার করে বলে উঠে, এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? সকালে ঘুম থেকে উঠার পর কি তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলেছি আমি? না মানে আপু, চুপ, কোন কথা না, তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে বাগানে যাও, আর প্রতিটা গাছে পানি দিয়ে আসবে, নয়তো সকালের খাওয়া বন্ধ। আপুর সামনে উনার এমন কথায় আমি একটু অপমানিত বোধ করলাম। আপুর সামনে এভাবে না বললেও পারতেন উনি। আর গাছে পানি দেওয়ার পরও খাবো না আমি, একবেলা না খাওয়ার জন্য আর মরে যাব না। প্রমাণগুলো শুধু হাতে পাওয়ার অপেক্ষা করছি, তারপর আর উনার এমন বাজে আচরণ সহ্য করতে হবে না। এসব ভেবে রাগে ফুঁসতে ফুঁসতে রুমে এসে ফ্রেশ হয়ে বাগানে চলে আসি। বাগানটা খুব বেশি বড় নয়, আবার খুব ছোটও নয়, কিন্তু বাগানটা বেশ গুছানো আর নানা ধরনের গাছগাছালিও আছে। বেশ কিছুক্ষণ পর দেখি নীলা আপুর আগে হনহনিয়ে গেট দিয়ে বের হচ্ছে। হামিম লোকটা বড্ড রহস্যময়, কেন যে নিজের আপুর সাথে এমন করছে বুঝতে পারছি না। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে গাছগুলোতে পানি দিচ্ছিলাম, তখন পিছন থেকে কে যেন কোমরে চিমটি কাটে। আমি কোমরে হাত দিয়ে রেগে পিছনে তাকিয়ে দেখি হামিম। তার মানে উনি চিমটি কেটেছে। রাগটা আবার মাথায় চড়ে বসল। ওই মিয়া, আপনি চিমটি কাটলেন কেন? যখন তখন এমন খোঁচা মারেন কেন? উনি আমার রাগকে পাত্তা না দিয়ে উল্টো রেগে বলে উঠে, কোমর দেখাতে বেশ ভালোই লাগে তাই না? কোমর থেকে যদি আরেকদিন কাপড় সরছে তো দেখো কি করি। আজ তো চিমটি কাটলাম, পরের বার ব্লেড চালাবো কোমরে। আমি উনার কথা শুনে তাড়াতাড়ি কোমরের দিকে তাকাই আর দেখি সত্যি সত্যি কোমর থেকে কাপড় সরে গেছে। আমি তাড়াতাড়ি হাত দিয়ে শাড়ি আঁকড়ে ধরলাম যাতে কোমর না দেখা যায়। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। উনার সামনে কোমরের কাপড় সরে গেছিল। হয়েছে, এখন এত লজ্জা পেতে হবে? গাছে পানি দেও। কথাটা বলেই উনি আমার পিছনে দোলনায় বসে পড়লেন। আমি কোনোমতন শাড়িটা ঠিক করে গাছে পানি দেয়ায় মনোযোগ দিলাম। কিন্তু কেমন আনিজি ফিল হচ্ছে। উনি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? এভাবে কেউ তাকিয়ে থাকলে কি কাজ করা যায় নাকি? এই আপনি এখান থেকে যান তো, তখন থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে, যেন উনি বুঝতেই পারেননি আমি কি বলেছি। চোখ দিয়ে আবার গিলে খায় কিভাবে? মুখ দিয়ে খাওয়া যায় জানি, কিন্তু চোখ দিয়ে কিভাবে খায়? আল্লাহ দড়ি ফালাও, এই ডাইনোসরটাকে উঠাইয়া দেই। শালা বজ্জাত পচা কুমড়ো, ইচ্ছে করতাছে কিক মাইরা উগান্ডা পাঠাইতে। চোখ দিয়ে গিলে খায় কেমনে জানে না। ডং কত! এখনো ছোট বাবু রয়েছে তিনি। রাগের মাথায় কথাগুলো উনার সামনেই বলে ফেলি। কথাগুলো বলার পর উনার দিকে তাকিয়ে দেখি উনি আমার ঠিক পিছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর কিছু বলার আছে? আমি মাথা ঝাঁকিয়ে না বুঝিয়ে সাথে সাথে উল্টো ঘুরে দৌড় লাগাই। আর পিছনে তাকিয়ে দেখি উনিও আমার পিছন পিছন দৌড়াচ্ছে। এটা দেখে ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি দৌড়ের স্পিড আরো বাড়িয়ে দেই, আর একটা সময় আমার পায়ে কিছু লাগলে আমি মাটিতে হঠাৎ করে বসে পড়ি। তাকিয়ে দেখি পায়ে কাটা ফুটেছে, কিন্তু রক্ত পড়ছে না। তারপরও পায়ে খুব ব্যথা করছে। আমি কাটাটা টান দিয়ে উঠিয়ে ফেলি, সাথে সাথে রক্ত পড়া শুরু হয়। আর ব্যথায় চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমি চোখের পানিটা মুছে দেখি হামিম আমার সামনে দাঁড়িয়ে আছে। উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পায়ে হাত দিতে গিয়েও কিছু একটা ভেবে থেমে যায়। আর কিছু না বলে আমাকে ওখানে রেখেই বাড়ির ভিতরে চলে আসে। উনার এমন কাজে কেন যেন খুব খারাপ লাগছে, তারপরও আমি এটা নিয়ে বেশি না ভেবে উঠে দাঁড়াই। আর স্বাভাবিকভাবেই হেঁটে চলেছি। পায়ে যে কাটা ফুটেছে তার বিন্দুমাত্র প্রভাব আমার উপরে পড়েনি এমন ভাব করে।
রুমে এসে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এতটা সময়ে উনাকে কোথাও দেখতে পাইনি, এতে খারাপ লাগলেও পাত্তা দিলাম না। হসপিটালে পৌঁছানোর পরপরই একটা কল আসে, একটা পেশেন্ট দেখার জন্য তার বাড়িতে যেতে হবে। সে নাকি খুবই অসুস্থ, তাই হসপিটাল থেকে বেরিয়ে পড়ি রোগী দেখার জন্য। পেশেন্টের বাড়ির ঠিকানা অনুযায়ী একটা ফ্ল্যাটের সামনে আসি আর কলিং বেল বাজাই। কিছুক্ষণের মধ্যে একটা মহিলা দরজা খুলে দিয়ে আমাকে ভিতরে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে আমি খুব বেশি অবাক হয়ে যাই। কারণ হামিম রয়েছে এখানে, আমি ভ্রু কুঁচকে তাকালে উনিও ভ্রু কুঁচকায়। আমি পিছন ফিরে সেই মহিলাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু দেখি সে মহিলা নেই। আর ঘরের দরজাটাও বন্ধ। এসব কি হচ্ছে বুঝতে পারছি না আমি। আপনি এখানে কেন? আর পেশেন্ট কোথায়? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? আর কোন পেশেন্টের কথা বলছো? আমাকে তো ফোন করা হয়েছিল কে নাকি খুব অসুস্থ দেখে যেতে, আর বাড়ির ঠিকানা দিয়ে দেয়। ভুল ঠিকানায় আসিনি তো? আমি এবার আমার ফোনে মেসেজ চেক করে দেখি ঠিকানা ঠিকই আছে। ঠিকানা তো ঠিকই আছে, ভুল ঠিকানায় তো আমি আসিনি। কিন্তু আপনি এখানে কেন? এমনি। এমনি মানে? কেন এসেছেন? এটা কার বাসা? আর রোগী কোথায়? বড্ড বেশি প্রশ্ন করছো তুমি। তুমি জানো না আমার যা করতে মন চায় তাই করি, আর তার কৈফিয়ত কাউকে দেই না। চুপ করে এখানে বসে থাকো, খালি বেশি কথা। ওকে থাকুন আপনি এখানে, আমি গেলাম। কথাটা বলে বেরিয়ে আসতে নিলেই উনি হাত টেনে খাটে বসিয়ে দেয় আমাকে, আর আমার সামনে নিচে বসে আমার পা উনার হাঁটুর উপর রাখে। আমি পা সরিয়ে নিতে চাইলে উনি সরাতে দেয় না। উনি পকেট থেকে কিছু একটা বের করে হাত দিয়ে আমার দুই পায়ে একটা ঔষধ লাগিয়ে দেয়। পায়ে কি লাগালেন ওটা? ঔষধ? তখন পায়ে কাটে ফুটেছিল তার জন্য। এক পায়ে কাটা ফুটেছে, দুই পায়ে না। জানি, কিন্তু এটা খেয়াল নাই কোন পায়ে ফুটেছে, তাই দুই পায়েই লাগিয়ে দিলাম। এখন এমন কেয়ার করার কারণ কি? তখন তো দেখেও না দেখার ভান ধরে চলে আসলেন। তবে এখন এত কেয়ারিং হাজবেন্ডের রোল পালন করছেন কেন? তার কৈফিয়ত তোমাকে দিব না। কথাটা বলেই দরজায় তিনটে টোকা মারেন আর কেউ দরজা খুলে দেয়। উনি বেরিয়ে যায় রুম থেকে, আর আমার মাথায় কিছু ঢুকছে না। এত রহস্যময় মানুষ কিভাবে হয়? পুরোই রহস্যের গোডাউন। হসপিটাল থেকে বাড়ি ফিরে সোজা হামিমের রুমে চলে যাই। গিয়ে দেখি উনি ল্যাপটপে কাজ করছেন। আমি রেগে উনার সামনে দাঁড়াই। আহমেদ কোম্পানিটা তবে নীলা আপুদের। আর এসব কিছুর পিছনে তবে নীলা আপু আর তার হাজবেন্ড জড়িত, তাই না? উনার কোন ভাবান্তর হলো না? এমন ভাব করছেন যেন এটা হওয়ারই ছিল। চুপ করে না থেকে ওর দিন। তোমার সারও তো জানালি, তো এখন আমাকে এসব প্রশ্ন কেন করছো? আপনাকে এসব প্রশ্ন করছি কারণ আমি সবটা আপনার থেকে জানতে চাইছি। তবে শুনো, যা জানো তুমি সবটাই সত্যি। এসবের পিছনে আপু আর তার হাজবেন্ড জড়িত। আহমেদ কোম্পানিটা আপুদেরই, আর কোম্পানিতে ওই বিষাক্ত গ্যাস অরাই দিয়েছিল যাতে করে শ্রমিকদের ওই অবস্থা হয়েছে। কেন এসব করলো ওরা? কেন এতগুলো মানুষের ক্ষতি করলো? শ্রমিকদের সাথে বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, তাই ওরা এমন করেছে। আর ওরা তো ওদের শাস্তিও পেয়েছে, পুলিশ ওদের গ্রেফতারও করেছে। জানি আমি, কিন্তু আপনি এসব লুকিয়েছিলেন কেন? উনি মুচকি হেসে বসা থেকে উঠে আমার সামনে দাঁড়ায়। আমি ভ্রু কুঁচকে উনার থেকে কয়েক কদম পিছিয়ে যাই। আমি তো লুকাতে চাইনি, তুমি বাধ্য করেছ। আমি বাধ্য করেছি মানে? তুমিই তো সেদিন আমার ফোনে বলা কয়েকটা কথা শুনে ভুল বুঝে প্রতিবাদী হয়ে উঠলে। তাই আমাকে তোমার থেকে অনেক কিছু লুকাতে হয়েছে। এমন হেয়ালি না করে সোজাসুজি ওর দিন।
সেদিন ফোনে আমি অন্য একটা কেস নিয়ে আলোচনা করছিলাম। আমার জুনিয়র অফিসার কিশোর ওইদিন একটা কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন দেখতে পায় একটা মেয়েকে দুইটা ছেলে জোরাজুরি করে গাড়িতে তুলছে। কিশোরের বুঝতে বেশি সময় লাগেনি যে ছেলেগুলো ভালো কোন উদ্দেশ্য নিয়ে মেয়েটাকে নিচ্ছে না। সে গিয়ে আটকায়, কিন্তু তারা উল্টো কিশোরকে মারতে আসে। আর কিশোর বাধ্য হয়ে গুলি চালায়, যেখানে একজন মারা যায় আর একজন পালিয়ে যায়। সেটা কিশোর আমার সাথে শেয়ার করলে আমি ওকে জানাই অ্যাক্সিডেন্ট কেস বলে চালাতে, আর যা প্রমাণ আছে সব নষ্ট করে দিতে। তবে ওইদিন যে বললেন শ্রমিকদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে, উনি হাসলেন। ওটা তো আমি এমনি বলেছি। ওহ আচ্ছা, বুঝতে পারছি। আর কোন প্রশ্ন আছে কি তোমার? আপু আর ভাইয়াকে যে পুলিশ ধরে নিয়ে গেল তাতে আপনার খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না, তারা তাদের কর্ম ফল পেয়েছে। এসব বাদ দিয়ে আর কিছু জানার থাকলে বলে। না, আর কোন প্রশ্ন নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আমি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উনি খাবার নিয়ে বসে আছেন। আপনি খাবার আনতে গেলেন কেন? আমি তো নিচে গিয়েই খেতে পারতাম। এমনি নিয়ে আসলাম, বসো, খাবে। বুঝি না উনি এমন কেন। এই ভালো তো এই খারাপ। আমি সোফায় গিয়ে বসলে উনি আমার সামনে খাবার ধরে। আমি অবাক চোখে উনার দিকে তাকাই। উনি চোখ দিয়ে ইশারা করে খেতে, কিন্তু আমি এক দৃষ্টিতে উনার দিকেই তাকিয়ে রয়েছি। এভাবে তাকিয়ে থাকলে পেট ভরবে না। উনার কথায় থতমত খেয়ে যাই আমি, আর চোখ নামিয়ে খাবারটা খেয়ে নেই। উনি আমাকে খাইয়ে দিচ্ছে আর একদৃষ্টিতে তাকিয়ে আছে। উনার চোখ কিছু একটা প্রকাশ করতে চাইছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না। উনি আমাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয়। উনি প্লেট নিয়ে উঠতে গেলে আমি আস্তে করে বলে উঠি, সররে। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আপনাকে ভুল বুঝে অপমান করার জন্য আমি খুব দুঃখিত, ক্ষমা করে দিবেন প্লিজ। উনি আমার কথার উড়ে শুধু মুচকি হেসে আমার কপালে আলতো করে চুমু দিয়ে চলে গেলেন। আর হামিম প্লেটগুলো রান্নাঘরে রেখে বাগানে চলে আসে। আর একমনে নিজের সাথে কথা বলে চলেছে, তোমাকে তো আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি। খুব ভালোবাসি তোমাকে আমি, সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এতদিন আপুর জন্য তোমাকে কাছে টেনে নিতে পারিনি। তুমি যখন আমার ওই দিনের ফোনে কথা বলা শুনে ভুল বুঝো, সেই ভুলটা আমি সেদিনই ভাঙিয়ে দিতে পারতাম। কিন্তু আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না, তাই তোমার ভুলটাও ভাঙাতে পারিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তোমার আপু যখন জানতে পারে তুমি ওদের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করতে চাও। তখন থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করে চলেছে। তাই তোমাকে প্রমাণ দেয়ার নাম করে আমার কাছে নিয়ে আসি। এখানে আপু তোমার ক্ষতি করতে পারবে না। তারপরও আপু আর দুলাভাই এখানে এসেছিল, কিন্তু আমি তোমাকে ওদের থেকে দূরে রেখেছি। হয়তো খুব খারাপ আচরণ করেছি, কিন্তু তার পিছনেও কারণ আছে। আমি যদি তোমার সাথে ভালো আচরণ করতাম ওদের সামনে, তবে আপু তোমাকে আমার দুর্বলতা বানিয়ে আমাকে থামিয়ে দিত আমার দায়িত্ব থেকে। এমনটা আপু করতে চেয়েছিল যাতে আমি কেসটা অ্যাক্সিডেন্ট কেস বলে চালাই। কিন্তু আপু পারেনি সেটা করতে, আমার রাগের কাছে হার মেনেছিল তখন। আর তুমি আসার পর তোমাকে আমার দুর্বলতা দেখালে আপু সেটা ব্যবহার করত, যা আমি চাইনি, তাই এসব করা। কিন্তু শেষ হাসিটা আমি হাসলাম, আমি তোমাকে সেফ রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি। আপু আর দুলাভাইয়ের থেকে এখন তোমার কোন বিপদ নেই। তাই ওদের থেকে দূরে রাখার জন্য তোমার সাথে আর খারাপ আচরণ করতে হবে না আমাকে। এখন থেকে শুধু ভালোবাসবো, বলবো তোমাকে ভালোবাসি। কাল থেকে এক নতুন জীবন শুরু করব আমরা। হামিম কথাগুলো বলার সময় চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে।
হামিম চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করে রুমে চলে আসে। রুমে এসে দেখে আদিয়া রুমে নেই। হামিম এবার ব্যালকনিতে যায় আর গিয়ে দেখে আদিয়া কারো সাথে কথা বলছে ফোনে। কিন্তু হামিম তো ওকে ফোন কিনে দেয়নি, তবে কি নিজেই কিনেছে? হামিম আদিয়ার থেকে ফোনটা কেড়ে নেয়। আরে ফোনটা নিলেন কেন? দেখছিলেন তো কথা বলছি, দিন ফোনটা। এই ফোন কোথায় পেলে? কুড়িয়ে পাইছি। মজা করো না, সত্যি বলো। আপনি এমন ভাবে বলছেন যেন আমার কাছে ফোন কেনার টাকা নাই। এবার ফোন দিন আমার। দিব না, এটা আমার কাছেই থাকবে। কথাটা বলেই উনি ফোন নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি দৌড়ে উনার সামনে যাই। উনি দাঁড়িয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায় আমার দিকে। আমি মুচকি হেসে উনার কাঁধে 2 হাত রাখি। উনি খুব অবাক হয়ে যায়। আমি আস্তে করে মাথাটা উনার দিকে এগিয়ে দেই। উনিও কাছে আসার জন্য এগিয়ে আসলে আমি টুপ করে ফোনটা নিয়ে নেই। আর উনি বোকা বনে যায়। আমি খিলখিলিয়ে হেসে উঠি। এবার উনি এক ঝটকায় আমার কোমরে ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয় আর ঝাপটে ধরে গলায় মুখ গুজে নেয়। প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। লাগুক, আজ এভাবেই ঘুমাবে, একদম নড়বে না। বেশ কিছুক্ষণ ছোটার পরও যখন ছুটতে পারলাম না, তখন হাল ছেড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে কেমন যেন শূন্যতা অনুভব হলো হামিমের। হামিম ধরফরিয়ে চোখ খুলে বিছানার দিকে তাকায় আর দেখে আদিয়া বিছানায় নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। হামিম ভাবল আদিয়া হয়তো বাগানে গাছে পানি দিচ্ছে, তাই হামিম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাগানে চলে আসে, কিন্তু সেখানে আদিয়া নেই। এবার হামিমের ভয় হচ্ছে। হামিম দৌড়ে বাড়িতে আসে। সারা বাড়ি খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও আদিয়াকে পায় না। তার মানে কি আদিয়া চলে গেছে তাকে ছেড়ে? কথাটা মাথায় আসতেই হামিমের বুকটা ফেটে যাচ্ছে। হামিম অনেক খুঁজেও যখন আদিয়াকে পায় না, তখন হামিম তার ঘরে চলে আসে। এসে আলমারি চেক করে দেখে আদিয়ার জামা কাপড় সব আছে কিনা। হামিম খুলে দেখে সবই ঠিক আছে, তবে আদিয়া কোথায় গেল? হামিম এবার হসপিটাল আর আদিয়ার বাবার বাড়িতে ফোন করে, কিন্তু আদিয়া সেখানেও নেই। হামিম এবার পুরোপুরি ভেঙে পড়ে। হামিম খাটে বসে পড়ে মাথা নিচু করে। আজ থেকে নতুন জীবন শুরু করব ভেবেছিলাম, কিন্তু এভাবে যে সব শেষ হয়ে যাবে ভাবিনি। ভোরের শিশিরের মতোই কি হারিয়ে গেলে? কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? বড্ড একা একা লাগছে। হামিমের চোখগুলো টলমল করছে পানিতে, যে কোনো সময় ঝরে পড়বে গাল বেয়ে। আরে আপনি উঠে গেছেন দেখছি, বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। হামিম আদিয়ার গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। আদিয়া রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই হামিম ঝড়ের গতিতে আদিয়ার কাছে চলে যায় আর আদিয়াকে পিছন থেকে শক্ত করে ঝাপটে ধরে। আদিয়া এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। কি করছেন, ছোছারুন আমায়। আমার কথা মনে হয় উনার কানে যায়নি, তাই আবারও একই কথা বললাম। তাতেও উনার কোন সাড়া নেই। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর উনি হঠাৎ করে উনার দিকে ঘুরিয়ে গালে শক্ত করে হাত রাখে। এত শক্ত করেই গাল চেপে ধরেছে যে মনে হচ্ছে দাঁত খুলেই পড়ে যাবে। আমি এবার উনার চোখের দিকে তাকাই। উনার চোখ দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে। কোথায় চলে গেছিলে? উনার চাহনিতেই তো আমার ভয় করছে, আর এখন যদি বলি কোথায় গেছি তবে তো সারপ্রাইজই দেয়া হবে না। আর যদি না বলি তবে তো কাঁচা চিবিয়ে খাবে যা মনে হচ্ছে। আল্লাহ, আমার গালগুলো শেষ। বলো কোথায় গিয়েছিলে? লাগছে আমার, প্লিজ ছাড়ুন, বলছি আমি। উনি আমার গাল ছেড়ে দেয়। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। এবার বলো কোথায় আর কেন গেছিলে? কি বলবো এখন? সকাল সকাল কি মিথ্যা কথা বলবো? একটা কাজ ছিল তাই একটু বাহিরে গেছিলাম। আমার কথা শুনে উনার ভ্রু কুঁচকে আসে।
এত সকাল সকাল কি কাজ ছিল তোমার যে আমাকে না বলে বাইরে গিয়েছিলে? উনার ধমকে আমি কেঁপে উঠি, বেটা ডাইনোসর খালি ধমকাইব। জীবনটা আমার এই ডাইনোসরের ধমকানিতেই যাইব। এখন বলবো না, কাল বলবো। তোমাকে এখনই বলতে হবে কোথায় আর কেন গেছো। আমি এখন বলবো না, কাল বলবো। তো কালকের জন্য একটু অপেক্ষা করুন প্লিজ। ওকে। কথাটা বলেই উনি ঘর থেকে বেরিয়ে যায় আর আমি খুশিমনে ওয়াশরুমে চলে যাই একটা শাড়ি নিয়ে। আমি মলির সাথে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে এসেছি যেসব কাল সকালে লাগবে উনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অতঃপর দুজন দুজনের কাজে চলে যাই। দিন শেষে রাতে দুজন বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ি। শোয়ার সময় উনি পিছন থেকে জড়িয়ে ধরে আমাকে। এভাবে জড়িয়ে ধরে ঘুমালে কাজটা করব কিভাবে? কথাটা ভেবেই উনাকে বলে উঠি, এই যে শুনুন। কি হয়েছে? এভাবে জড়িয়ে ধরে ঘুমালে আমি রাতে নড়তে পারি না, তাই প্লিজ একটু হাতটা সরান। এত নড়াচড়া করতে হবে না, আজ আর তোমাকে ছাড়ছি না। আজ সকালে যে খেলা দেখাইছো তারপর তো আরো আগে ছাড়ব না। চুপচাপ ঘুমাও নয়তো মাইর খাবে। তারপর আর কি ওভাবে ধরেই উনি ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুমালে চলবে না। তাই উনার ঘুমানোর পর খুব সহজে উনার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যাই। ভাগ্য ভালো ঘুমের ঔষধ খাইয়েছিলাম, নয়তো এখন উঠতেই পারতাম না। এবার তাড়াতাড়ি গিয়ে কাজটা সারতে হবে। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে আসলাম আমি। ভোর 5টা বাজে। আদিয়া হামিমকে সেই কখন থেকে ডেকে চলেছে, কিন্তু হামিমের কোন সারা শব্দই নেই। থাকবে কিভাবে বেচারা? গতরাতে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়াইছে, তো এত সকালে কি উঠতে পারবে নাকি? এবার আদিয়া এক গ্লাস পানি হামিমের মুখে ঢেলে দেয় আর হামিম ঘুম থেকে লাফিয়ে উঠে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোমার? আমি মাথা ঝাঁকিয়ে না বুঝাই। তবে কি হয়েছে? এভাবে পানি ঢাললে কেন ভোরবেলা? আমি উনার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে এগুলো পরে বাগানে আসুন। কেন? যেটা বলেছি আপাতত সেটাই করুন, গেলে সবটা জানতে পারবেন। উঠুন তাড়াতাড়ি আর তৈরি হন জলদি। উনি আমার কথা মতো ওয়াশরুমে চলে যায় আর আমি অন্য একটা রুমে গিয়ে শাড়ি পরে বাগানে চলে যাই। বেশ অনেকক্ষণ পরে হামিম সাদা রঙের একটা পাঞ্জাবি আর পায়জামা পরে বাগানে চলে আসে। বাগানে পা রাখার সাথে সাথে হামিম আশেপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। বাগানটা খুব সুন্দর করে সাজানো। বাগানের ঠিক মাঝামাঝি একটা উঁচু জায়গায় আদিয়া সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হামিম মুচকি হেসে সামনে এগোয় আর আদিয়া হামিমকে দেখে ছোটখাটো একটা ক্রাশ খায়। আদিয়ার সামনে হামিম দাঁড়ালে আদিয়া হাত বাড়িয়ে হামিমকে উপরে তুলে নেয়। হামিমকে উপরে উঠানোর পরপরই আদিয়া হামিমের হাতটা ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। হামিম অবাক চোখে আদিয়ার দিকে তাকায়। আপনার বাবুর আম্মু হতে চাই। দিবেন কি আমাকে সেই অধিকার? আদিয়ার কথা শুনে হামিম যেন বিশ্বাসই করতে পারছে না। হামিম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিয়ার দিকে। আদিয়া আবারও বলে উঠে, ভালোবাসি আপনাকে। হামিম এবার কোন কিছু না বলে আদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে আদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আদিয়া তার উড় পেয়ে গেছে। আদিয়াও হামিমকে জড়িয়ে ধরে। আদিয়া জড়িয়ে ধরলে হামিম আদিয়ার গালে হাত দিয়ে সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দেয়। আদিয়া চোখ বন্ধ করে হামিমের প্রতিটা স্পর্শ উপভোগ করছে। আমিও খুব 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 বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে কখনো একা করে দিও না। তাহলে আমি নিঃস্ব হয়ে যাব, তোমাকে ছাড়া আমার চলবে না। জানি আমি। পরশু রাতে আপনি বাগানে এসে যা বলেছেন সবটাই শুনেছি আমি। হামিম আদিয়ার দিকে অবাক হয়ে তাকালে আদিয়া বলে উঠে, হ্যাঁ আমি সবটা শুনেছি, আর তাই আজ আপনাকে আমার মনের কথা বলার সাহস পেয়েছি।
আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাদের বিয়ে হওয়ার পরই ভালোবেসে ফেলি আপনাকে। কিন্তু ভয় বলতে পারিনি কখনো, আর কাল আপনার কথা শুনে আমি সাহস পেয়েই আজ মনের কথা বলে ফেললাম। উনি আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর হামিম আমাকে ছেড়ে কোলে তুলে নেয়। আমি উনার গলা জড়িয়ে ধরি, উনি আমাকে দোলনায় বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চুলে একটু হাত বুলিয়ে দাও না, বাচ্চাদের মতো কিউট ফেস করে। আমি মুচকি হেসে উনার চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আজকের এই ভোর আমার জীবনের বেস্ট একটা মুহূর্ত। কখনো ভুলব না আজকের কথা আমি। সময়টা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো। আমি উনার কথায় শুধু মুচকি হাসছি, উনি এবার বেশ আবেগ মিশ্রিত গলায় বলে উঠে, সারা জীবন ভালোবেসে আমার হয়ে থেকো। আমিও ভালোবেসে তোমায় আমার করে রাখব। আমি উনার কথায় মুচকি হেসে উনার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। হামিম তার উড় পেয়ে গেছে। এভাবেই ভালো থাকুক প্রতিটা ভালোবাসার মানুষ।